বলছিল যে ক্যাপ্টেন সাহেব, ফজরের নামাজে যদি সূরা নাস পড়েন তাহলে সারাদিনের নামাজে কি পড়বেন? আমরা 5 জনের মধ্যে 4 জনই কমান্ডো এবং 4 জনই টপ এশেলন কমান্ডো। মানে আমরা উইথ ইউনিফর্ম, উইথ আর্মস, এভরিথিং আমরা আগাইতে গেলেই ফায়ার করতেছি। দিস ইজ ওয়ান অফ দ্য সাকসেসফুল অপারেশন ইন দ্য হিস্ট্রি অফ। আসলে হত্যাকাণ্ড বললেও এটা খুব ছোট করে বলা হবে। এটা গত 55 বছরে বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় কালো অধ্যায়। ওসমান হাদি ওয়াজ শট ইন ব্রড ডে লাইট। এরকম একটা ইনসিডেন্ট যখন হয়, সাধারণত ইনভেস্টিগেশনটা কিভাবে, প্রোটোকলটা কি ফলো করা হয়? ক্রস বর্ডার করার জন্য কিছু দালাল থাকে এবং এই দালাল বা সম্ভাব্য পাচারকারীদের তথ্য কিন্তু বিজিবির ব্যাটালিয়নগুলোতে থাকে। সেনাকুঞ্জে যে 2 দফা মিটিং হয়েছিল উইথ দ্য প্রাইম মিনিস্টার, ওই সময় মহলটা কিরকম ছিল আসলে? জঙ্গি নাটকের যে ইস্যুগুলো, আমরা তাদের কাছে যে বিস্ফোরকগুলো জিলেটিন, তাতে লেখাই ছিল মেড ইন। আচ্ছা, ইফ উই আর বিং একিউজড, তুমি কারো ছুটি দিবা? মানে হাউ ডিড ইউ ওয়েক আপ এভরি মর্নিং সেইং? যখন কোনো মিথ্যা ঘটনাকে তুমি সাজাতে চাবা, সেটা সাজাতে পারবে না। স্বয়ং মামলা করছে। যারা শেখ হাসিনার সঙ্গে সুবিধাভোগী ছিল তারা কিন্তু এডিশনাল আইজিপি পর্যন্ত হয়ে গেছে। শেখ হাসিনা, যার জন্য সবাই খুব উত্তেজিত হয়ে যায়, কারণ উই ওয়ার আস্কিং ফর জাস্টিস। আফটার জুলাই 2024 কি চেঞ্জ দেখলেন? আর উই অন দ্য রাইট ট্র্যাক? Welcome back to Chili Flake Studio. I'm Ifaz. আমার সাথে আছে রিয়াসাত. This episode is jointly sponsored by Wase and Hire & Co. Many thanks for the super Punjabis to Wase. আমাদের সাথে আজকে দুইজন অতিথি আছেন. We are joined by Major Reza, a former military officer and a trained commando, and Captain Subail, a former army officer whose journey reflects both the pride of service and the cost of injustice. Both men lived through the aftermath of the Pilkhana massacre, witnessing not only one of the darkest moments in our military history, but also the years of silence, accusation, and suffering that followed. It's the conversation to hear first-hand accounts of duty, discipline, restraint, and resilience, and to understand the human price paid when justice is delayed. Tonight, we listen. Reza Bhai, Subail Bhai, very warm welcome to show, and ধন্যবাদ আপনাদেরকে আমাদের মার্চেন্ডাইজ পড়ার জন্য। প্রথম প্রশ্ন রেজা ভাইকে, ইউ আর ট্রেন্ড অ্যান্ড কোয়ালিফাইড কমান্ডো, ক্যান ইউ ওয়াক আস থ্রু আপনার এক্সপিরিয়েন্সটা অফ কমান্ডো ট্রেনিং ইন দি আর্মি? ধন্যবাদ ভাইয়া। আসলে আর্মি কমান্ডো কোর্স সম্পর্কে ইনিশিয়ালি কোনো আইডিয়াই ছিল না। তো ওয়ান্স ক্যাডেট কলেজ থেকে যখন বের হই, মানে অ্যাট দি ক্লাস 12, দ্যাট টাইম মানে কমান্ডোদের একটা গ্রুপ রেড বেরেট উইথ মানে কমান্ডো নাইফ, দেন আদার ইকুইপমেন্টস সহ ক্যাডেট কলেজে যায় যে যেন আমরা আর্মিতে ঢুকে কমান্ডো কোর্স করি। তো আলটিমেটলি যখন আর্মিতে ঢুকলাম, প্রথমে তো ফ্রগম্যান কোর্স, তারপরে যে যখন ইউনিটে গেলাম, তো তখনও কিন্তু মানে ফরমেশন লেভেল থেকে যারা যারা মানে একটু দেখা যাচ্ছে ফিজিক্যালি একটু দৌড়ায় ভালো বা মানে পিটিতে টাফ বা খেলাধুলায় ভালো, তো এদের নামগুলোকে মানে দিয়ে দেয় ইউনিট থেকে যে ঠিক আছে এরা কমান্ডো কোর্স করুক। আরেকটা আছে যারা যারা একটু ডিট টাইপের মানে মারাত্মক বান্দর টাইপের পোলাপান, দেখা যাচ্ছে পিটিতে ফাঁকি দিচ্ছে বা মানে গেমস ঠিক মতো করে না, তো এদের নামগুলোও পাঠায়। আচ্ছা ভাই, একটা প্রশ্ন, সরি ইন্টারাপ্ট করার জন্য, এখন তো বেসিক কমান্ডো ইজ ম্যান্ডেটরি, ঠিক না? বেসিক কমান্ডো ট্রেনিং কেউ যদি আর্মি কমান্ডো কোর্স করে তাহলে বেসিক কমান্ডো কোর্স ম্যান্ডেটরি না। যেমন আমি নিজে বেসিক কমান্ডো কোর্স করি নাই। আচ্ছা, তো আলটিমেটলি আমি আসলে ওই ইউনিটে আসার পরে ইউনিটের সিও তখন আমার নাম দেয়। তো প্লাস হচ্ছে আমার ক্যাডেট কলেজের বড় ভাই ছিল। সরি, আপনি কোন ক্যাটাগরি? আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজের। আর যে বলেন দুইটা ক্যাটাগরি, একটা হলো যে যারা জোরে ধরে, একটা যারা বেশি দুষ্টামি করে। এক্স্যাক্টলি। এখানে আমার একটা প্রশ্ন, স্যার যে একটা কথা বলছেন যে ডিট টাইপ,
আপনি কি ডিপ টাইপে ছিলেন নাকি কোন type এর আদারওয়াইজ মানে ফাঁকিবাজ টাইপ, অর্থাৎ যে পিটিতে অ্যাবসেন্ট হওয়া, তারপরে হচ্ছে অনলি দেখা যাচ্ছে যে যেদিন কোনো সিরিয়াস কোনো ইস্যু আছে সেদিন ছাড়া বাকি টাইম গ্যাপ মারা টাইপ। আচ্ছা তো এই জন্য সিও হয়তো বা একটু খেপা থাকতে পারে যে না ঠিক আছে এটা একটু সাইজ করার জন্য আর্মি কমান্ডো কোর্সে পাঠাবো। তো আলটিমেটলি ঠিক আছে এইভাবে প্রথমে যখন অফিসার্স ওয়েপন কোর্স হলো তো তখন বললো যে ঠিক আছে যারা যারা আর্মি কমান্ডো কোর্স করতে চায় তারা করবে, তাদের ইউনিটে ফেরত আসার দরকার নেই। তো আমি সরাসরি ওইখান থেকেই আর্মি কমান্ডো কোর্সে জয়েন করি। তো এইটা ছিল শুরু। তো আমার ইউনিট থেকে আরো একজন ছিল, তো একই ইউনিট থেকে দুজন, 31 বেঙ্গল আমরা তখন, আচ্ছা 31st ইস্ট বেঙ্গল। তো ভালো হিসেবে একজন গেল, এখন হচ্ছে কর্নেল গালিব, উনি ভালো হিসেবে আর আমি খারাপ হিসেবে গেলাম। ঠিক আছে, দুইজন গেলাম। তো যাওয়ার পরে একজন সারাদিন দেখা যাচ্ছে খুব পড়াশোনা করে, আর আমি হচ্ছে সারাদিন খালি হয় কোথাও বাইরে আছে মোটরসাইকেল নিয়ে বা খেলাধুলা, এই হচ্ছে ইয়ে। তো ওডাব্লিউ একসঙ্গে, পরে আর্মি কমান্ডো কোর্সে একসঙ্গে। তো এরপরে যখন কমান্ডো কোর্স শুরু হলো তখন আসলে মজা পেয়ে যাই, না ঠিক আছে এটা আসলে একটু অ্যাডভেঞ্চারাস, লাইক মানে বাসের হেল্পারের মতো প্লেনে ঝোলা, তারপরে হচ্ছে জঙ্গলের মধ্যে মানে গাছের মধ্যেই শুয়ে থাকা, তারপরে আবার সাপ ব্যাং সবকিছু খাওয়া, তারপরে আবার জঙ্গল লাইন শুটিং, বা মানে টোটাল একটা ফ্রি ফায়ার গেমসের মতো পুরো জিনিসটা। তো এইভাবেই কমান্ডো কোর্সটা পুরো শেষ হয়। তো আলটিমেটলি আলহামদুলিল্লাহ স্যার কমান্ডো এখানে কোর্স আরেকটু ইন্টারাপ্ট করি, আমি শুনছি যে আপনি নাকি অন্যজনের খিচুড়ি খেয়ে ফেলতেন চুরি করে খাওয়া। স্বাভাবিক, এটা স্বাভাবিক। কমান্ডো কোর্স এটা খুব নর্মাল, যে ওইখানে আসলে কে কার পিছে লাগতে পারে সেটা হচ্ছে সবচেয়ে আসল জিনিস। এবং কে মানে এই জিনিসগুলোকে আসলে ওই জিনিসটা এত কষ্টদায়ক, হ্যাঁ। মানে তখন এর মধ্যে মানে নিজেরা ক্রিয়েট করে আনন্দ পাওয়া ছাড়া আর কোনো কিছুই ছিল না। ওইখানে একটা কি এরকম একটা ট্রেনিং থাকে যে এখানে আপনাকে সার্ভাইভাল একটা মিশন দেওয়া হয় যে এক্স্যাক্টলি, হ্যাঁ 7 দিন একটা সার্ভাইভাল কোর্স থাকে, যেটা সাধারণত করানো হয় হচ্ছে লাওয়াছড়া, শ্রীমঙ্গলের লাওয়াছড়া জঙ্গল আছে, চারদিক থেকে ঘিরে রাখা হয় এবং 7 দিন উইদাউট এনি ফুড। রাইট। তো 7 দিনের খাবারই দেখা যাচ্ছে যে ইদার ঝর্ণার পানি, ওইখান থেকে ব্যাঙাচি ধরা, গাছের পাতা ঘাস, বা কোনো ব্যাঙ পাওয়া গেলে, ব্যাঙ অনেক প্রেশাস জিনিস, ব্যাঙ বা সাপ। তো বাকি এটাই হচ্ছে 7 দিনের ইয়ে। তো 7 দিন পরে তারপরে যে পিটাতে পিটাতে নিয়ে আসে এসকেপ অ্যান্ড ইভেশন, একটা ইয়ে আছে, ড্রিল আছে, যে 25 কিলোমিটার দৌড়ে এসে তারপরে হেলিকপ্টার ধরতে হবে। তো এটা হচ্ছে একটা পার্ট থাকে আর কি, মানে থ্রিলিং বাট ইটস কোয়াইট Yeah, ইম্পসিবল রোমাঞ্চক। একটা টাইম। হ্যাঁ মানে এটাও বলেন যে মানে হাউ মেনি ওয়েটস ইউ নিড টু ক্যারি এভরি টাইম। সবসময়ের জন্য এক্স্যাক্টলি 30 পাউন্ড ওয়েট সবসময় পিঠে থাকতে হবে, 30 পাউন্ড, মানে এটা একেবারে ম্যান্ডেটরি উইথ অল দ্য গিয়ার্স। উইথ অল দ্য গিয়ার্স, মানে গিয়ার বাদ দিয়ে 30 পাউন্ড হ্যাঁ, ওয়েট পিঠে। আবার ওয়েপন টোয়েপন আছে। এক্স্যাক্টলি। কিরকম পার্সেন্টেজ রেট থাকে অফ পাস এই কোর্সটা? এটাতে 95% ক্যাজুয়ালিটি টোটালি অ্যাকসেপ্টেড থাকে। তো এইখানে যেমন অনেক যায়, মানে দেখা যাচ্ছে যে মানে কারো মানে স্পন্ডিলাইসিসের সমস্যা, কারো ইসের সমস্যা, তো মানে বেশিরভাগ অনেকে বের হয়ে চলে আসে। আর হচ্ছে এটা আসলে ওই পার্ট বাই পার্ট করতে করতে একদম শেষ পর্যন্ত যে দেখা যাচ্ছে যে অনলি 30-40 জন অবশিষ্ট আছে। সারভাইভড। মানে পার্সেন্টেজটা যদি বলেন যে আপনাদের কোর্সে কতজন আপনারা ছিলেন? আমাদের কোর্সে ছিল হচ্ছে 170-এর কাছাকাছি। সেইখান থেকে আমরা এক্স্যাক্টলি 52-53 জন। ওয়াও, ও মাই গড, 1/3 হ্যাঁ, 1/3 এর চেয়েও কম। 1/3 থেকে একটু কম। ওয়াও, it's one of the toughest courses in the Bangladesh Army. কারণ এটা হচ্ছে কম্পাইলেশন, ওই যে পাকিস্তানি এসএসজি, হ্যাঁ। ইন্ডিয়ান ঘাতক, তো এই সবকটাকে কম্পাইল করে বানানো। ওকে, তো ওই হিসেবে এটা ওয়ান অফ দ্য টাফেস্ট, Right. ওয়ান অফ দ্য, মানে আই শুড সে দিস দি টাফেস্ট Toughest for sure. সোহেল ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আর্মি জয়েন করার পিছনে আপনার মোটিভেশনটা কি ছিল? আর যদি বিএমএ ট্রেনিং এর কোনো একটা মেমোরেবল ইনসিডেন্ট শেয়ার করতেন, যেরকম এসা ভাই শেয়ার করলেন আর কি। থ্যাংক ইউ ভাই। আসলে প্রথমত আর্মিতে জয়েন করার পিছনে কোনো মোটিভেশনই ছিল না। আচ্ছা, এটা হচ্ছে কি বাস্তব। আমি কুমিল্লা ক্যাডেট কলেজের ছাত্র। ক্যাডেট কলেজ থেকে ক্যাডেট কলেজের লাস্টের দিকে 11-12 আমি একটু দুষ্টামি বেশি করতাম, পড়াশোনায় একটু ভালো ছিলাম, এই জন্য টিচাররা হয়তো খুব পছন্দ করতো। তো ক্যাডেট কলেজে ইন্টারমিডিয়েট পাস করার পরে আব্বা বললো যে আমার জন্য বাংলাদেশের সমস্ত সরকারি ইউনিভার্সিটি নিষিদ্ধ, বুয়েট, ঢাকা ভার্সিটি। কেন? যে সে ভয় পাচ্ছিল যে
আমি হয়তো বা কোনো রাজনীতিতে জড়ায় পড়তে পারি বা দুষ্টামি করলে এখানে এত ঝামেলা আছে। তো বাই দ্যাট টাইম একটা স্কলারশিপ পেয়েছিলাম, তখন এখন যেটা আইইউটি, তখন ছিল আইআইটি, IIT, আচ্ছা। ইসলামিক ইনস্টিটিউট অফ টেকনোলজি। তখন সেটা ফুল ফ্রি স্কলারশিপ আমি পেয়েছিলাম, কিন্তু আব্বা সেখানে যেতে দিল না। তো আব্বা বললো যে তুমি যে লেভেলের ছেলে, তো তোমার জন্য সেনাবাহিনী ছাড়া, সেনাবাহিনীতে যদি তুমি না টিকতে পারো তাহলে তোমার জন্য আইআইটি হবে। তো সেনাবাহিনীতে পরীক্ষাটাও যে আমি খুব সিরিয়াসলি দিয়েছিলাম ব্যাপারটা কিন্তু তা না, যে ওকে ফাইন একটা ফান টাইপ বা একটা ইয়েতে যে আপনাদের সময় কি রিটেন দিয়ে যেতে হতো না, নাকি না, ডাইরেক্ট direct আইসিএসবি? করে ডাইরেক্ট direct আইসিএসবি, হ্যাঁ। তো আইএসএসবিতে টিকে যাওয়ার পরে তখন আমাকে বললাম যে এখন তো একটা কনফিউশন, কারণ বাই দ্যাট টাইম আইআইটি থেকে স্কলারশিপের জন্য ডাকা হচ্ছিল যে উই হ্যাভ টু গো অ্যান্ড সাইন এন্ড এভরিথিং। তো ফাইনালি বাসা থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে না, এই বাদর ছেলেটাকে বিএমএ ট্রেনিং এ পাঠানো হবে। তো দেয়ার বাই আই জয়েন্ড ইন বিএমএ ট্রেনিং। আর বিএমএ তে আসলে ওইভাবে স্মরণীয় ঘটনা বলা মুশকিল, কারণ প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা রাত হচ্ছে ইভেন্টফুল। তখন আপনি কারো খিচুড়ি খান নাই আর কি। খিচুড়ি খাওয়ার সেই মানসিকতা বা সেই চিন্তাটাই বিএমএতে আসে, আচ্ছা ঠিক আছে, কারণ নিজেই তখন খিচুড়ি। আচ্ছা তবে একটা জিনিস আমি মানে বলি, যে জিনিসটা আমি এখনো সেটার মিনিংটা খুঁজে পাই না, হুম, যে বিএমএতে যেদিন প্রথম ঢুকলাম তখন ইউজুয়ালি থার্ড টার্মের যারা কর্পোরাল বা লেন্স কর্পোরাল যারা থাকে তারা রিসিভ করে। তো আমাকে এর আগে বলা হয়েছে যে আমারই ক্যাডেট কলেজের এক বড় ভাই, উনি আর্মিতে আছেন, এখনো আছেন। জি। তো বিএমএতে জয়েন করার আগে আমি আবার উনি তখন সেকেন্ড লেফটেন্যান্ট ছিল, তা আমি তার সাথে দেখা করলাম, কথা বললাম। আর আরেকজন ভাই উনি তখন বিএমএতে ছিল আর কি। তো দুইজনের সাথে দেখা করছি, দুজন বললো যে তুই একটু পরে জয়েন করিস, মানে সময়ের একটু শেষের দিকে জয়েন করিস, মানে লাস্ট রিপোর্টিং তাহলে পানিশমেন্ট একটু কম খাবে। তা আমি তো বাধ্যগত ছেলে হিসেবে আমি 11:50 রাত আমি বিএম এর গেটে গিয়ে হাজির হয়েছি, মানে তখন অলরেডি মানে সব তো আমি হাজির হয়েছি। তো আমার জন্য দেখলাম যে মোটামুটি 7-8 জন মানে গেটেই তারা আমাকে রেড কার্পেট রিসেপশনের জন্য দাঁড়িয়ে আছে। তো সেখান থেকে গেট থেকে শুরু করে আমি আবার জাহাঙ্গীর কোম্পানিতে ছিলাম। জাহাঙ্গীর কোম্পানি ইজ দ্য ফার্দেস্ট, যারা বিএমএ দেখছে তারা জানে 4টা কোম্পানি, জাহাঙ্গীর সবচেয়ে দূরে। তো জাহাঙ্গীর কোম্পানিতে যেতে যেতে মোটামুটি আমার কাপড় চোপড় সবকিছু ছিঁড়ে টিড়ে একাকার হয়ে গেছে, বাকি অংশটা তো সেখানে দেখা গেল যে আমি সেই গেট থেকে, বিএমএর গেট থেকে আমাকে লাল গালিচা অভ্যর্থনা 7-8 জন মিলে, এবং জাহাঙ্গীর কোম্পানি হচ্ছে সবচেয়ে দূরে। তো ওখানে যেতে যেতে আমি মোটামুটি ভোর 4টা বা 5টা আমার মনে আছে, যে তখন আজান দিচ্ছে, তখন গিয়ে আমি গেট থেকে আমি আবার ওইখানে পৌঁছেছি, এবং বাই দ্যাট টাইম আমার কাপড় চোপড় মানে শার্ট প্যান্ট যা আছে মোটামুটি কোনো কিছুরই তেমন একটা অস্তিত্ব নাই, অথবা লজ্জা নিবারণের জন্য যতটুকু আছে। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স ইন বিএমএ। আমি আসলে চেয়েছিলাম যে আমি যদি একটু পানিশমেন্টটা কম খাই, কিন্তু আলটিমেটলি এটা ব্যাকফায়ার্ড হেভিলি ব্যাকফায়ার্ড। না, আমাদের প্রিভিয়াস পডকাস্টে শুনতেছিলাম যে মানে রিপোর্টিং টাইমটা আগে চলে গেছে, ভাবছে যে এই কারণে পানিশমেন্ট, বাট আই গেস মিডনাইট হোক যেই হোক, মানে পানিশমেন্ট রিমেইনস দ্য সেম। সোহেল ভাই, ইউনিফর্ম যখন একজন এটা আর্ন করে, can you describe the feeling in words? How much effort is put through to wear it? And সেটাকে ক্যারি করা, এইটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ আমরা যারা বিএমএ তে মিলিটারি একাডেমি থেকে পাস আউট করে, তো তখন যে পোডিয়াম ক্রসের যে আমরা যে পা মারি, মানে জলদি তালে তালে বা ধীরে তালে তালে, মূলত জলদি তালে তালের সাথে হয়, এবং যে গানটা পুরনো সেই দিনের কথা ভুলবো কি রে হায়, তো এই গানটার সাথে এটা একটা ডিফারেন্ট ফিলিংস। এবং এরপরে আমরা সবাই ব্যারেটটা খুলে ছুঁড়ে মারি, ওইটার যে একটা ওয়াইল্ড একটা ফিলিংস আছে, যে উই মেড ইট, উই অ্যাচিভড ইট। এবং বিএমএর থেকে যারা যত আর্মি অফিসার যে যে ব্যাকগ্রাউন্ডেই হোক না কেন, যে স্পিরিটটা নিয়ে বের হয়, ইটস ইউনিক, জাস্ট টু সার্ভ দ্য কান্ট্রি। যে এই পোশাকটার প্রতি না প্রত্যেকের একটা আলাদা ইন্টারনাল একটা দরদ থাকে, সে ডিফারেন্ট ফিলিংস। যে যখন এই পোশাকটা পরে দ্য ফার্স্ট টাইম দ্য পিপস পড়ছে, বিএমএ তে যেসব স্টাফরা আমাদেরকে ট্রেনিং করাইছে তারা তখন সেলুট দিচ্ছে,
রাইট হ্যাঁ, so তখন কিন্তু ট্রেনিং এর সময় অনেকের প্রতি আমাদের ক্ষোভ থাকে, রাগ থাকে, যে অনেকে পানিশমেন্ট, স্যার যেমন বলতেছিল যে ইভেন কমান্ডো ট্রেনিং যে শুধু শুধু পানিশমেন্ট দেয়, মানে বদরেশন এই সেই হাবিজাবি। বাট দ্য মুমেন্ট ইউ আর ওয়ারিং দ্যাট ইউনিফর্ম অ্যান্ড জাস্ট ফ্লাইং অফ ইউর ব্যারেট, দ্য বিএমএ ব্যারেট, so you forget everything. You have a different vision, different view, different mind setup, and you just go ahead. অ্যাবসলিউটলি। আমি different. সবসময় মানে আমি খেয়াল করেছি ছোটবেলা থেকেই যে আর্মি অফিসাররা যখন ইউনিফর্ম পরে, এটা মনে হচ্ছে দাওয়াতে যাওয়ার মতো, একটু শাইন করবে, র্যাঙ্কটা বুটটা পলিশ করবে, মানে একটা হোল প্রিপারেশন ইন দ্য মর্নিং, মানে সো এখানে স্পেশাল দ্য মানে ইউনিফর্ম। ভেরি স্পেশাল। এবং এটা আসলে যারা ইউনিফর্ম ইভেন খুদেও রাখে, একটা জিনিস নিশ্চয়ই তোমরা জানো যে আসলে দ্য মিলিটারি অফিসার নেভার রিটায়ার্স ইয়েস, আনটিল ডেথ। ইয়েস, কারণ তাদের আসলে রিটায়ারমেন্টের বাই ল কোনো সুযোগ নেই। দে জাস্ট পুট অ্যাসাইড দ্য ইউনিফর্ম, বাট হোয়েন ইট ইজ নেসেসারি they will be Put it on. joining as reserve Reserve force. force. So military officer cannot retire. রিটায়ার। So whole life he is a military officer. এছাড়া আপনি র্যাবে ছিলেন, আপনি ইউ আর পোস্টেড দেয়ার, আপনি জাস্ট তখনের জাস্ট অপারেশন সম্বন্ধে আপনি যদি একটু বলতেন, আপনার কি ফাইন্ডিংস এন্ড আপনি যতটুকু শেয়ার করতে পারেন আর কি। মানে এখানে স্যার আমি একটা বলি, হ্যাঁ বল। তো তখন তো আপনি যে সময় র্যাবে ছিলেন, আমি তো সাভারে ছিলাম, সাভার হেডকোয়ার্টারে ছিলাম, আমরা অনেক ইন্টেলিজেন্স রিপোর্ট পেতাম। তো তখন তো বাংলাদেশে হুট করে মানে কথা নেই বার্তা নেই জঙ্গি বা এই জাতীয় একটা উত্থান আমরা দেখেছি, জেএমবি বা এই জাতীয়। এবং আমি যতটুকু জানি আপনি জেএমবিদের বিভিন্ন অপারেশন বা ওদেরকে যে বিভিন্ন বিষয় আছে এটা আপনি যথেষ্ট জানেন। এই ব্যাপারটা আমার মনে হয় সবার হ্যাঁ, সামনে sure. হাইলাইট করে। আচ্ছা। সুবেল ভাই কিন্তু আজকে বোথ গেস্ট এন্ড হোস্ট। আচ্ছা, জিনিসটা হচ্ছে যে এই আমরা গত 15 বছরে যে জিনিসটা র্যাবে দেখেছি, যে এই জঙ্গি নাটকের যে ইস্যুগুলো, মানে আমরা যখন র্যাবে চাকরি করেছি তখন এই জিনিসটা আসলেই ছিল না। আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, উপরে আল্লাহ পাক সাক্ষী, যে আমরা যখন র্যাবে চাকরি করেছি তখন যারা এই রিলেটেড ব্যাপারগুলোতে, বিশেষ করে জঙ্গি রিলেটেড, এমনকি আমরা তাদের কাছে যে প্রমাণগুলো পেয়েছিলাম, অর্থাৎ যে বিস্ফোরকগুলো জিলেটিন, তাতে লেখাই ছিল মেড ইন ইন্ডিয়া। তারপরে অন্যান্য যে সার্কিট বোমাগুলো, এগুলো আসলে টোটাল ছিল হচ্ছে পুরো গভর্নমেন্টকে একটা মানে ইনস্টেবল সিচুয়েশনের মধ্যে ফেলে দেয়া। তো তখনকার যারা আসলে এই যে জঙ্গি হিসেবে, যেমন শেখ আব্দুর রহমান, বাংলা ভাই বা মানে অন্যান্য আরও যারা যারা ছিল, তো এরা আসলেই এই বাংলাদেশের মধ্যে একটা এই ধরনের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সরকার পতনের একটা জাস্ট পটভূমি তৈরি করছিল মাত্র। এবং ওই ক্ষেত্রে আমরা যে মানে ব্যবস্থাগুলো নিয়েছিলাম, তাতে আমরা আমাদের বিবেকের কাছে 100% ক্লিয়ার ছিলাম যে এরা 100% মানে বাহিরের কোনো একটা শক্তি দ্বারা প্রভাবিত, এবং তাদের কাছ থেকেই অস্ত্র, গোলা বারুদ এবং এই বিস্ফোরকগুলো আসছে। এবং সেই হিসেবে অপারেশনগুলো করা হতো যাতে নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকা যায়। রাইট। ইনভেস্টিগেশনের টপিকে ভাইয়া, যেমন রিসেন্টলি ওসমান হাদি ওয়াজ শট ইন ব্রড ডে লাইট। তো আপনার র্যাবের এক্সপিরিয়েন্স থেকে এরকম একটা ইনসিডেন্ট যখন হয়, সাধারণত ইনভেস্টিগেশনটা কিভাবে, প্রোটোকলটা কি ফলো করা হয় টু স্টার্ট সাচ এন ইনভেস্টিগেশন এন্ড গেট টু দ্য বটম অফ দ্য স্টোরি? আচ্ছা, নর্মালি এই ধরনের যখন আততায়ীর হাতে কেউ মারা যায় বা একেবারে স্পটে যখন শ্যুট করা হচ্ছে, প্রথমে আগে ফরেন্সিক বিভিন্ন আসলে অস্ত্রের ডিরেকশনগুলো, কোন ডিরেকশন থেকে মানে গুলি করা হয়েছে, সিসি ক্যামেরা ফুটেজগুলোর মানে তাদের ফ্লাইট পাথগুলো মানে জাজমেন্টের মধ্যে নেওয়া হয়, এবং নেওয়ার পরে এক্স্যাক্ট সিচুয়েশনটা কি হয়েছে সেটা আগে সিআইডিরা বের করে এবং আলামত সংগ্রহ করে। এরপরে যে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে দেশের সমস্ত পোর্ট, তারপরে বাস স্ট্যান্ড, তারপরে হচ্ছে ট্রেন স্টেশন, এবং সব জায়গায় সব আবাসিক হোটেল, সব হোস্টেল এবং সব জায়গায় ব্যাপক হারে ব্লক দেওয়া হয়, যাতে করে কোনোভাবেই এই ঘাতক যেন না বের হতে পারে বা বের হয়ে যেতে পারে, বা বর্ডারে কোনোভাবেই যেন বের না হয়ে যেতে পারে। বর্ডারটা তো অনেক ভাস্ট, Exactly. মানে এখান থেকে বের হয়ে যাওয়া কি খুব একটা সহজ কাজ আপনার মনে হয়? আসলেই না,
আচ্ছা এটা Border-টা আমি বলি যে আমি তো হ্যাঁ। বিজিবিতে ছিলাম BGB তো। তে ওকে তো বর্ডার অনেক ভাস্ট, বর্ডারে অনেক এরিয়া আছে যেগুলো হয়তো বা গার্ড করা কঠিন, ডার্ক সাইড। ডার্ক সাইড আছে, হুম, নেই যে তা না, বাট এটাকে বুঝতে হবে যে যে এরিয়াগুলো ডার্ক সাইড সেটা কিন্তু সন্ত্রাসীদের জন্য অনেকটা আনএক্সেসেবল। রাইট, ওকে। আমাদের যারা বিজিবির এখন যারা বিজিবির সৈনিক যারা আছে বা অফিসাররা যারা সীমান্তে ডেপ্লয়েড আছেন, মানে তারা যেখানে পেট্রোলিং এ যেতে সমস্যা হয় ওইখানে সেটা তো একটা সাধারণ মানুষের সাধারণ- জন্য exactly, সমস্যা সমস্যা, হয়, ইটস হ্যাঁ। নট দ্যাট ইজি। Right. এবং বর্ডার এরিয়াতে ক্রস বর্ডার করার জন্য কিছু পাচারকারী থাকে, কিছু হুম। দালাল থাকে, দে নো দ্য রুট, হুম। এবং এই দালাল সম্ভাব্য দালাল বা সম্ভাব্য পাচারকারীদের তথ্য কিন্তু বিজিবির ব্যাটালিয়ন গুলোতে থাকে। তা আমরা যে মুভিতে দেখি গুপ্ত সুড়ঙ্গ দিয়ে নিয়ে যায়, না না সামথিং লাইক দ্যাট, এরকম ব্যাপারটা। আচ্ছা। সেটা সেভাবে না। তো আমি বিজিবির ইয়ে থেকে যেটা বলতে পারি যে হ্যাঁ, এমন না যে পাচার হয় না বা চোরাচালান হয় না, হয়। আচ্ছা। আমি যখন খাগড়াছড়িতে ছিলাম, চোরাচালান, কাঠ চোরাচালান হতো, হুম। মানে আপস্ট্রিম থেকে কাঠ নদীতে ভাষায় নেই। ভাসায় দিত। হুম। এটা ডাউনস্ট্রিমে সামবডি Will collect. Somebody will collect. এটা বোধহয় Somebody পুষ্পদেও will দেখছো। হ্যাঁ, exactly. মানে ইটস আ ফ্যাক্ট। তো এখন আমার পক্ষে তো বা ওইখানে বিজিবির ব্যাটালিয়ন বা সৈনিকদের পক্ষে সম্ভব না যে ভাই কোথায় কি। কোথায়? হ্যাঁ। আর পাহাড়ি এরিয়াগুলো সো ডেন্সড, হুম। হয়তো বা সেখানে চোরাপথ রাস্তা থাকতেই পারে, কিন্তু সেই চোরাপথের রাস্তা কিন্তু একসময় এসে মেইন রাস্তাতে উঠে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। যে কোনো চোরাপথের রাস্তা একসময় এসে কোনো একটা বাজারে, কোনো একটা জায়গাতে কিন্তু মেইন রাস্তা থেকে ওঠে। সো ইন্টেলিজেন্স বা অন্যান্য যারা কাজ করে তারা হচ্ছে ওই নোডাল পয়েন্টগুলাকে তারা মেইনলি চেক অ্যান্ড ব্যালেন্স করে, গার্ড করে। সো ট্রুলি যদি কেউ মানে সীমান্ত সিল করে দেয়, আনলেস আই এম বিং করাপ্টেড, unless Pretty he's, tough. he is getting help of somebody inside Mm-hmm. with power, Mm. it is সম্ভব pretty না। difficult. Okay. Pretty difficult. দ্যাটস গুড টু নো অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে আমরা ভাবতাম যে আরে মেরে তো পালাই দিতে না, না, যে হবে। অনেক রকম খবর আসে না যে ছাগল টাগল চলে হ্যাঁ। যায়, ছাগল চলে যাবার গরু নিয়ে আসে, তারপর গরু চলে আসে। হ্যাঁ। রেজা ভাই এখন একটু সিরিয়াস হ্যাঁ, টপিক। ডিসিপ্লিন অ্যান্ড অর্ডার দুইটা খুব মানে খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন আ মিলিটারি অফিসার্স সার্ভিস। আপনি পিলখানার গেটের সামনে ছিলেন, রেডি টু স্টর্ম ইন, অর্ডারটা কোনো সময় আসেনি, 36 hours অফ বিট্রেয়াল। এই পুরো জিনিসটা যখন আজকে চিন্তা করেন, এটাকে কিভাবে আপনি বিবেচনা করেন, কি ডিফারেন্টলি কিছু চিন্তা করেন? এটা আসলে মানে এই পিলখানার যে হত্যাকাণ্ডটা, এটা গত 55 বছরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কালো অধ্যায়। তো এটা বেসিক্যালি কোনো আসলে হত্যাকাণ্ড বললেও এটা খুব ছোট করে বলা হবে। এটা হচ্ছে একদম 100% পরিকল্পিতভাবে, পরিকল্পনা যদি কোনো জায়গায় মিসও হয়ে যেয়ে থাকে, চারিদিক দিয়ে সবাইকে আটকে রেখে, সবাইকে দূরে ঠেলে দিয়ে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে খুঁজে খুঁজে নৃশংসভাবে হত্যা করা। এটাকে আমি অন্য একটু ভাবে বলি। শিওর। This is one of the successful operation in the history of ইন্ডিয়া। India or whatever. মানে আমি কোনো যদি দেশের নাম বলি, হুম। যারা এটা করেছে, it is one of the successful operation, and they can learn it how to do this sorts of successful operation in future. এটা one of the maybe মানে পরে মুভি হতে পারে, পরে Normandy মুভি হতে Island-এর পারে, মতো। পরে এটা নিয়ে অ্যানালাইসিস হতে পারে, পিএইচডি ডিগ্রিও হতে পারে একাধিক। ইটস এ গবেষণার বিষয় এটা। ইটস এ সাকসেসফুল। এটা ডোন্ট সে ইটস এ ফেইলড, নো নো, ইটস এ সাকসেসফুল The অপারেশন। two sides of the coin আর কি। ইয়েস, ইটস এ সাকসেস। আমি বলি এটা, আমরা তখন ভাবতাম যে এটা একটা ফেইলড বা আমাদের মানে আমাদের failure. আমাদের ফেইলিওর। ইটস নট আওয়ার ফেইলিওর, আমাদের এক্স্যাক্টলি। ইট ইজ দেয়ার সাকসেস। মানে কমপ্লিট সাকসেস, নট অনলি সাকসেস, কমপ্লিট সাকসেস। মানে গ্রিন লাইট তো ছিলই আই গেস ফ্রম দ্য টপ। সোহেল ভাই, যখন এই ম্যাসাকারটা আনফোল্ড হচ্ছে, আপনার পজিশনটা কোথায় ছিল? এবং আমি এমএসটি তে ছিলাম, আচ্ছা। স্টুডেন্ট অফিসার, রাইট। পড়তেছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আর আপনার আসলে অনুভূতি রং ওয়ার্ড, এটা তো আসলে অনুভূতি একদিকেই ছিল, তবে হোয়াট ওয়াজ গোয়িং থ্রু ইন ইউর মাইন্ড? মানে তখন কি আপনি হোপফুল ছিলেন যে দ্য গো হেড উইল কাম, এটা না, এটা খুবই নরমাল, আসলে এটা এখনই দেখেন, ঠিক হয়ে যাবে এটা এরকম? আমাকে যে প্রশ্নটা করছো যে বিএমএ ট্রেনিং এবং সেখান থেকে যেটা হয়, তো বিএমএ থেকে কিন্তু প্রত্যেকটা আর্মি অফিসারের ভিতরে ইনহেরিটেড, ইট ইজ ইনজেক্টেড ইন দ্য ব্লাড। দেখো,
একটা মিলিটারি অফিসার, হি ইজ এ প্রফেশনাল ফাইটার, হুম। হি ইজ ট্রেইন টু ফাইট, হি ইজ ট্রেইন টু ফেস দ্য ওয়ার সিচুয়েশন। আমরা কিন্তু ইউনিট লেভেলে স্যাররা চাকরি করছেন, আমরা চাকরি করছি, যে হাউ উই ট্রেন উইথ দ্য সোলজার্স। আমরা ইউনিটে বিভিন্ন এক্সারসাইজ হয়, সোলজারদের সাথে আমরা যেভাবে মিশি, মানে এটা আসলে চিন্তা করতে পারবো না, কারণ হ্যাঁ। উই টেক কেয়ার অফ ইচ আদার। অফকোর্স। একটা সোলজার কিন্তু একটা অফিসারের কথা জীবন দিয়ে দিচ্ছে, হুম। আবার একটা অফিসার তার সর্বশক্তি দিয়ে সেই সোলজারকে হেল্প করার জন্য নেমে যাচ্ছে। উই ডোন্ট থিঙ্ক যে আমার কি হবে, কারণ এই ফিলিংসটা যদি গ্রো না করা যায় তাহলে তো তুমি যুদ্ধ করতে পারবে না। অবশ্যই। কারণ তুমি তোমার সোলজারদেরকে নিয়ে, তোমার ফেলো অফিসার দিয়ে, ইউ আর ইন দ্য ব্যাটল ফিল্ড, ইউ আর ফেসিং দ্য লাইভ বুলেটস, ইউ নো ইউ উইল ডাই এনি টাইম, ইউ নো সামবডি উইল ডাই। এখন আমি যদি, তাহলে তো আমার যদি ওই চিন্তা থাকে যে আমার ফেলোরা মারা যাচ্ছে, আমি ভাই যাব না, তারা বিপদে পড়ছে, আমি যাব না। তুমি কি ব্যাটেল ফিল্ডে তোমার ফেলো অফিসার, ফেলো প্লাটুন, ফেলো কমান্ডারকে বা ফেলো একটা সৈনিককে হেল্প করবে না? নাকি তুমি কাওয়ার্ডের মতো, না ভাই ও মরতেছে ভাই তুই মর, আমি ভাই বেঁচে থাকি? দিস ইজ নট দ্য ট্রেনিং ফিলিংস অফ এ মিলিটারি অফিসার। অফকোর্স। And it goes against the uniform. It goes course. totally against the uniform. The moment you are putting on the uniform, that means these feelings has been injected to your blood, irrespective of your rank. You can be just simple a soldier, you can be a general. If it is not injected, or if this blood is polluted, then you are a traitor. Yes. এই ট্রেটার ওয়ার্ডটা যে বললেন ভাই, You are a traitor. আমি মনে করি আমরা ট্রেটার ছিলাম না, উই ওয়ার এ সোলজার, উই ওয়ান্ট টু পারফর্ম আওয়ার ডিউটি, বাট সামবডি ওয়ার ট্রেটার। হ্যাঁ, দ্যাটস হাউ ইট হ্যাপেন্ড। মানে আপনার দুজনেই সেনাকুঞ্জে যে 2 দফা মিটিং হয়েছিল, একটা উইথ দি দেন আর্মি চিফ, পরে উইথ দ্য প্রাইম মিনিস্টার। এই সময় কি আপনারা দুইজনই ছিলেন, উপস্থিত ছিলেন সেনাকুঞ্জে? আমি ছিলাম। আচ্ছা স্যার আমি যাই না। আমি একটাতে ছিলাম, আচ্ছা। প্রাইম মিনিস্টার। আপনাকে দিয়ে শুরু করে ভাই, ওই সময় পুরা এনভায়রনমেন্টটা অথবা মহলটা কিরকম ছিল আসলে? মানে আমার ক্ষেত্রে ছিল যে আমি যেহেতু আমার তখন মানে যেহেতু ওই যে কমান্ডো ব্যাটালিয়নে আমাকে ওই দিনই ইয়ে করে, মানে স্ট্যান্ড রিলিজ করে। আচ্ছা, তো সেই হিসাবে কমান্ডো ব্যাটালিয়নের 13 MP ইউনিটের ওখানে আমাকে রিপোর্ট করতে হয়। তো আলটিমেটলি সবাই যখন এই সেনা প্রধানের দরবারে যায়, তো আমি খুব শেষে আসি। পরে এরা যখন বের হয়ে আসে, কোনো সিদ্ধান্তবিহীন যখন বের হয়ে আসে, তখন তাদের সঙ্গে কথাবার্তা বলি, তখন উত্তেজিত অনেক বক্তব্য। এটা আসলে আবেগে, এটা স্বাভাবিক যে কেন আমাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে না। আর ইন আ সেন্স আমাদের এক কোম্পানি ফুল কমান্ডো রেডিও ছিল সিলেটে, যাদেরকে নিয়ে আসার কথা, C-130 যাওয়ার কথা, সেটারও কোনো মানে পারমিশন দেয় না। তো এইসব নিয়ে কথাবার্তা হয়। আর হচ্ছে জিনিসটা যে আমরা প্রাইম মিনিস্টারের সঙ্গে বসতে চাই। ওইখানে যখন সবার সঙ্গে কথা হয়, যেহেতু মইনুল আহমেদ মানে কোনো রকম কোনো সিদ্ধান্ত দেয় না, তখন যে প্রাইম মিনিস্টারের সঙ্গে, বাট ওইখানে যে হাজির ছিল, অর্থাৎ ক্যাপ্টেন শফিক হাজির ছিল। আচ্ছা, অর্থাৎ ওই কিন্তু আমার সঙ্গে ইয়েতে ছিল, অর্থাৎ স্পেশাল কোম্পানিতে ছিল, অর্থাৎ পিলখানা গেটের 3 নাম্বার গেট, যেটা হচ্ছে মানে এটা হাসপাতাল গেট। আচ্ছা, তো এই 3 নাম্বার গেটে নিউ মার্কেটের পাশে, যে নিউ মার্কেটের পাশে, তো এটাতে ছিল সে, এবং ডিডি আনসারের একজন ডেপুটি ডিরেক্টর ছিলেন। তো এই দুইজন ছিল, স্পেশাল কোম্পানি কমান্ডার এবং ইয়ে, আর আমি তখন অ্যাডজুটেন্ট। আচ্ছা, তো ওই হিসেবে মানে ইয়েটা মানে ক্যাপ্টেন শফিক তখন খুব রিয়্যাক্ট করে। আচ্ছা, এবং সে তার মানে ওই অবস্থা থেকে যে মানে গালিগালাজ করে, তো ওইটা সে টু আলফা নাকি টু আর্মি চিফ, হ্যাঁ, তো তাকে অনেক গালিগালাজ করে। এবং তারপরে এক পর্যায়ে যে অনেক অফিসাররাও একসঙ্গে তাকে অনেক হিউমিলেট করে, এবং এটা আসলে তার জন্য প্রযোজ্য ছিল। স্টিল নাও আই থিঙ্ক যে এটা তার জন্য প্রযোজ্য ছিল। এবং ওই মুহূর্তে তাকে আসলেই মানে অফিসারদের তাকে আসলেই তার র্যাঙ্কের থেকে সরা দেওয়া উচিত ছিল। যদিও সে অলরেডি মানে আমি যেটা শুনেছি বাইরে আসার পরে, সবাই আসার পরে, এটা তো ও ভালো বলতে পারবে আর কি, যে সে অলরেডি তার ইউনিফর্ম খোলাও শুরু করেছিল। সিনা ইবনে জামালি এসে সবাইকে শান্ত করে যে না ঠিক আছে, এটার কঠোর প্রতিশোধ নেওয়া হবে, কঠিন প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু সেই প্রতিশোধ এই আপনার এক্সপিরিয়েন্স যদি বলতেন। সেই এখানে আসলে
3টা দরবার ছিল। হ্যাঁ, প্রথমে রাতে একটা ছিল, তারপরে আবার ডে টাইমে মইনি আহমেদের প্রথমে ছিল ডে টাইমে শর্ট একটা দরবার, তারপরে রাতে, এরপরে ফলোড বাই প্রাইম মিনিস্টার দরবার। তো মইনি আহমেদ প্রাইম মিনিস্টারকে আনার পক্ষপাতী ছিলেন না। তো স্যার যেটা বলছেন যে ওনার সেকেন্ড দরবারে, যেটা সবাই যখন খুব রাগান্বিত ছিল, তাকে আমরা আসলে বকাবকি, সবাই উত্তেজিত ছিল, এটা খুবই স্বাভাবিক। এবং হি ক্যানট বি এ জেনারেল ম্যান, না না he cannot be a লস্ট general. অল হিজ কমান্ড ওই সময় পুরাই। তো ম্যান টোটালি সবথেকে মজার ব্যাপার এখানে একটু বলি, যে সে যখন 24 ডিভেন জিওসি ছিল, তো আমরা তখন 24 ডিভেন। তো এখন ইয়ের যেটা জলসিঁড়ি Yes. এর নামটা কি, ব্রিগেডিয়ার জামিল স্যার, ইন্তেখাব স্যার। তো ইন্তেখাব স্যার তখন হচ্ছে তার এডিসি। তো সে প্রথম দিন যখন দরবারে এসছে জিওসি হিসেবে, তো আমি দেখলাম যে দরবারের চেয়ারে কোনোভাবে তার পা নিচে লাগতেছে না। এখন আমরা কয়েকজন এই বেড়া মানে আর্মিতে ঠিক থাকে, বাস্কেটবল খেলতাম শুনতাম, তার হাইট তো পারমিট করতে হবে তাকে, মানে তার পা নিচে লাগছে না দরবারের চেয়ারে বসার পরে। সে 5 ফিট কত ইঞ্চি যেন আমাদের ঢোকার জন্য, 7 ইঞ্চি না 5 ফিট 6। তো এই হাইটের রিকোয়ারমেন্ট ফিল আপ কিভাবে করছে সেটা ছিল আমাদের একটা ডাউট। 100%। তো একটা মানে টোটালি আনকুত একটা জেনারেল, স্টুপিড টাইপ জেনারেল। তো সেকেন্ডলি যেটা প্রাইম মিনিস্টার দরবার যেটা হয়েছিল, এখানে একটা কথা বলে রাখি যে প্রাইম মিনিস্টার দরবারে কারা কি কোয়েশ্চেন করবে, এটা আগের দিন রাত্রেবেলা সিলেক্ট করা হয়। ওকে। হ্যাঁ, তো সেখানে মানে বিভিন্ন র্যাঙ্ক থেকে একজন করে কি কি কোয়েশ্চেন করবে, মানে মেইনলি আমাদের যে পয়েন্টগুলো যেটা ছিল যে দিস ট্রায়াল হ্যাজ টু বি ভেরি ফেয়ার এনাফ, এবং তৎক্ষণে তো অলরেডি কিছু নাম চলে আসছে, তাপস, নানো, এদের নামগুলো চলে আসছে। আমরা এই নামগুলা সেই সময় পিলখানার যারা ভাবিরা ভিতরে ছিলেন বা ফ্যামিলিরা যারা ছিলেন তাদের কাছ থেকে তো আমরা পেয়ে গেছি, এবং আরো যারা টোটালি আমরা তো যারা মাঠে ছিলাম তাদেরকে তো আমরা দেখছি। কারণ একটা জিনিস তোমরা একটা খেয়াল করো যে আমরা 25 তারিখ ওরা ফায়ার করছে, আমরা আভানি মাঠ এই মেডিনোভার সামনে থেকে আমাদের আবার ফায়ারিং এর জন্য আমাদেরকে যেহেতু আগাইতে নিষেধ করলো, ফরওয়ার্ড করতে নিষেধ করলো, আমরা তখন রিডেপ্লয়মেন্ট বলে আর্মিতে। তো আমরা তখন রিডেপ্লয়মেন্টের জন্য মেডিনোভা থেকে ছেড়ে আমরা পিছনে চলে আসলাম, যে রিডেপ্লয় করলো 46 ব্রিগেড আভানি মাঠের সামনে, কারণ ওরা এলোপাতারি ফায়ার করতেছিল ওপেন এয়ারে। মানে যখন দেখছে যে আর্মি একটু মুভ করতেছে, আমরা একটু সামনে আগাচ্ছি, তখন এই সময় বেশ কিছু সিভিলিয়ান, কিন্তু দ্যাটস ওয়াই দ্য ডেড ইজ 75, ইটস নট 57, বেশ কিছু সিভিলিয়ান কিন্তু মারা যান, ওনারাও শহীদ। এবং এই সময় সেনাবাহিনীর আমার পাশেই ছিল পিকআপের একজন ড্রাইভার, সেনাবাহিনীর সৈনিক, পিকআপের, সে বোধহয় ল্যান্স কর্পোরাল ছিল, ওর পায়ে গুলি লাগে। আচ্ছা, ঠিক আছে, ওর পায়ে ওই বুলেট এসে বুলেট অন করে। তো তখন আমরা বাধ্য হয়ে যাওয়া, যেহেতু আমাদেরকে ফায়ার ব্যাক করার কোনো আদেশ নাই, মানে আসলে এইসব সিচুয়েশনে কেন আদেশ নাই এই কোয়েশ্চেনটা আমি আর মানে এই উত্তরটা আমি আর আজকেও এটা না। তো we were being attacked, but with an uniformed person, with arms and ammunition, we cannot fire. So that was the situation. So বাধ্য হয়ে আমরা পিছনে আসছি, রিডেপ্লয়মেন্ট করছি, সেখানে আসছি। তো সেখানে আসার পরেও যে তখন যে অফিসাররা, তখন সবাই কিন্তু খুব ক্ষিপ্ত। তখন আমরা দেখলাম যে এটা হয় না যে কি ব্যাপার, হঠাৎ করে একটা গোলাগুলির একটা মোমেন্টাম থাকে, হঠাৎ করে গুলি বন্ধ ভিতর থেকে। তো সবাই তখন যে ঘটনাটা কি, বাইনোকুলার দিয়ে মানে আমরা তখন রাস্তাতে ইয়েতে যে 4 জন বা 3 জনের মতো এরকম বেসামরিক সাদা পতাকা, মানে বীর দৌড়বে সাদা পতাকা, এটা দিনের বেলা 1টা বা 2টা বাজে তখন, মানে উই ওয়ার লিটারালি মানে ডাম্পস্টার, যে এরা কারা, মানে আমরা উইথ ইউনিফর্ম, উইথ আর্মস, এভরিথিং, আমরা আগাইতে গেলেই ফায়ার করতেছে, আর হঠাৎ করে গুলি বন্ধ, এরকম 3-4 জন, তখন তো জানি না যে এরা কারা। তখন তো আমরা প্রায় 700-800 গজ দূরে আমরা দেখতে পাচ্ছি যে এই এরা কারা, ফেরেশতা মনে হয়েছে, মানে এরা ঢুকতেছে, বুঝলাম না তো বিষয়টা কি, মানে কারা। সো আফটার 27 এভরিবডি নোজ হু আর দে। সো এই বিষয়গুলো কিন্তু তখন চলে আসছে আমাদের কাছে, এবং পিলখানা যারা ভিকটিম ফ্যামিলি যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শুনছি। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু পয়েন্ট আকারে 5টা বা 6টা পয়েন্ট ছিল, এবং এটা কথা ছিল যে 5-6 জন
বিভিন্ন র্যাঙ্কের অফিসাররা সেটা শেখ হাসিনাকে এটা বলবে এবং এটা ন্যায্যতা দাবি করবে। তো সেইখানে যারা এই পয়েন্টগুলো নিয়ে কথা বলছে তাদেরও কিন্তু চাকরি চলে গেছে। তার ভিতরে কিন্তু একজন যে আমাদের ক্যাপ্টেন রাজীব স্যার, ক্যাপ্টেন হাবিবা স্যার, মানে উনি ছিল লেডি অফিসার হিসেবে, তাদেরও চাকরি চলে গেছে। মানে জাস্ট ফর স্ট্যান্ডিং ইজ স্পিকিং দ্য রাইট থিং। হ্যাঁ, অফ কোর্স। সো ওই সময় আসলে আর শেখ হাসিনা সেখানে যেটা উনি বলার চেষ্টা করেন, যেটা যার জন্য সবাই খুব উত্তেজিত হয়ে যায়, কারণ উই ওয়ার আস্কিং ফর জাস্টিস, ইয়েস, নাথিং বাট জাস্টিস, নাথিং। সরকার টপল করা বা এগুলো কিচ্ছু ছিল না এখানে। উই ওয়ার জাস্ট সিম্পলি আস্কিং ফর, উই ওয়ান্ট এ ট্রু জাস্টিস। এবং আমরা কিছু কোয়েশ্চেনের আনসার জানতে চাইছি, ওয়াই উই আর নট বিং অ্যালাউড। এখানে আমি একটা জিনিস বলে রাখি, একটা ন্যারেটিভ এর পরে দাঁড় করানো হয়েছিল, বা এখনো অনেকে বলার চেষ্টা করে যে যদি আর্মি ঢুকতো তাহলে ম্যাসাকার হয়ে যেত, সবকিছু মেরে টেরে একদম ব্লাডশেড হয়ে ম্যাসাকার হয়ে যায়। ইউ নো হাউ মাচ মানে বুলশিট থিওরি ইট ইজ। মানে আর্মি তো ইটস নট, মানে ফার্স্ট অফ অল আর্মি ইজ এ ভেরি ট্রেন্ড, দিস নাম্বার 1। নাম্বার 2, আমি তোমাদেরকে কথাটা বলি যে পিলখানার ভিতরে সেই সময় 7 থেকে 8 হাজার বিডিআর সৈনিক ছিল। তোমরা যেহেতু আর্মি ফ্যামিলি বা এটা জানবা যে আর্মিতে বা বিডিআরে অস্ত্র এক জায়গায় থাকে, গুলি আরেক জায়গায় থাকে। অস্ত্রের সাথে গুলি একসাথে থাকে না, দুইটা ডিফারেন্ট স্থাপনা। এক জায়গা থেকে অস্ত্র নিতে হবে, তারপরে কি আরেক জায়গা থেকে গুলি নিতে হবে, দেন সেই অ্যামুনেশন তোমাকে লোড করতে হবে। দিস নাম্বার 1। সো মাইন্ড দিস পয়েন্ট, উইপন ইজ ওয়ান প্লেস, ammo is in a different place, অ্যাক্সেসিবল না, এটা বিভিন্ন ধরনের কন্ট্রোল ডিফারেন্ট। সেকেন্ড হচ্ছে কি, সেই সময় প্রাইম মিনিস্টারের প্যারেড ছিল, যে প্যারেড থাকার কারণে প্রত্যেকটা অস্ত্র থেকে ফায়ারিং পিন আলাদা করে রাখা হয়েছিল, যেটাকে আমরা বোল্ট বলি। বোল্টটাকে সরে রাখা হয়েছিল অ্যাজ এ এডিশনাল সেফটি প্রত্যেকটা অস্ত্র। তার মানে তোমাকে শুধু অস্ত্র নিলে হবে না, অস্ত্রটা আবার খুলতে হবে, বোল্ট লাগাইতে হবে, দেন এগেইন অস্ত্র ফিট করতে হবে, দেন ইউ হ্যাভ টু গো টু দ্য অ্যামুনেশন পয়েন্ট এন্ড টেক দ্য অ্যামুনেশন। নাও ইউ মার্ক হাউ লং ইউ নিড টু গিয়ার ইউ আপ, হাউ লং ইউ নিড। এবং তোমার যদি 4-5 হাজার মানুষকে এটা দিয়ে সম্পূর্ণরূপে অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে হয়, হাউ লং ইউ নিড? মিনিমাম 3 to 4 hours. That was the time they purchased from the army. রাইট। আর্মি 10টার ভিতরে চলে গেছিল, স্যাররা 9টার সময় চলে গেছে। 9টার সময় চলে গেছে, 9:10। কোন অস্ত্রগুলো দিয়ে ফায়ার হয়েছে? যে 9টা 9:30টার সময় কিছু অস্ত্র থাকে, 2টা মাত্র অস্ত্র থাকে কোয়ার্টার গার্ডে এবং অ্যামুনেশন পয়েন্টে, যেটা সেফটির জন্য, যেটাতে অ্যামুনেশন ভরা থাকে, এবং সেখানে গুলি থাকে মাত্র 5 রাউন্ড, 5-10 রাউন্ড। সেই 2টা অস্ত্র দিয়ে কিন্তু ফায়ার করা হয়েছিল। আর বাকি দে পারচেজ দ্য টাইম টু বিকাম প্রিপেয়ার্ড বেসিক্যালি, এন্ড ওই টাইমটা তারা নিচ্ছে। ওই যে এখন তুমি হিসাব করো, 9টা থেকে 3 ঘন্টা 4 ঘন্টা, 12টা একটা, বাই 1 or 12 or 1 PM দে বিকাম ফুলি রেডি। তাহলে এই যে 9টা থেকে 12টা, এই সময় র্যাব রেডি ছিল, আর্মি রেডি ছিল, এয়ারফোর্স রেডি ছিল, এয়ারফোর্স রেডি ছিল, তারা তো প্রিপেয়ার ছিল না। দে ওয়ার নট প্রিপেয়ার টু ফায়ার ব্যাক। হোয়াই ডিডন্ট ইউ অ্যালাউ? এটা তো মিলিটারি কমান্ডার সবাই জানে, উই নো যে দে আর নট প্রিপেয়ার। হোয়াই ডিডন্ট ইউ অ্যালাউ? ভাই আরেকটা জিনিস আমি মানে কৌতূহল থেকেই, এনডিটিভি কিভাবে জানতো যে 9টার সময় ডিজি পাস্ট হয়ে? ওকে, কারণ তাদের প্ল্যানে ছিল, বিকজ তাদের প্ল্যানে ছিল, এবং maybe their spotter or somebody of their informer or somebody their personal inside who confirmed that yes, it is job done, it is eliminated. মানে আর তখন তো স্যাটেলাইটের ওইরকম যুগ না, বা এরকম এখনকার মতো মানে মোবাইল ফোনের যুগ না যে হোয়াটসঅ্যাপ হাবিজাবিতে ঠাস ঠুস করে চলে যাবে। ইটস নট লাইক দ্যাট। সেই সময় আমাদেরকে সেই নেটওয়ার্ক পাইতে অনেক সময় পাহাড়ের উপরে উঠতেছে, গাছের উপরে উঠতেছে, আর এই সময় তো এইগুলা ছিল না। আমি আজকেও যখন চিন্তা করি যে একটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইনভলভ থাকুক কি না থাকুক এটা পরের ব্যাপার, বা যদি অ্যালিগেশনগুলো, কমিশন রিপোর্ট বের হয়েছে রিসেন্টলি, আমি ধন্যবাদ জানাই কমিশন যারা ছিলেন তাদের, দে ওয়েন্ট ডিপ ইনটু ইট এন্ড দে ফাউন্ড আউট আ লট অফ ফাইন্ডিংস। এখানে তারা একটা অনেকগুলো ফাইন্ডিংয়ের মধ্যে একটা ফাইন্ডিং ছিল যে পার্শ্ববর্তী দেশে ইনভলভমেন্ট ছিল।
সোহেল ভাই, আপনি ইনভেস্টিগেশনের সাথে ইনভলভ ছিলেন, অ্যান্ড আপনি তখন যে ইনভেস্টিগেশন করেছেন অ্যাট দ্যাট পয়েন্ট, এটার সাথে এখন যতটুকু আপনি জানেন অফ দ্য কমিশনস রিপোর্ট, এটার কি কোনো মিল আছে নাকি? আমি মনে করি যে কমিশন আসলে দে ট্রাইড হার্ট অ্যান্ড সোল, এবং আমি এটা কমিশনকে অবশ্যই ক্রেডিট দিব। তারা অত্যন্ত কষ্ট করছে, দীর্ঘদিন তারা ঘন্টার পর ঘন্টা তারা কাজ করছে এইসব বিষয় নিয়ে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের দেশে মানুষের আবেগ বেশি তো, কিন্তু বাস্তবতাটা চিন্তা করতে হবে। 16 বছর আগের ঘটনার তথ্য প্রমাণ পাওয়া এত সহজ না। রাইট। নেক্সট টু ইম্পসিবল ইন সাম Yes, কেসেস। তো এখানে আমি একটু নিজের ক্রেডিটটা নিজে নিব, যে কারণ আমি 16 বছর যাবৎ একটা জিনিস লুকায় রাখছিলাম, সাম এভিডেন্সেস, যেটা পিলখানা কমিশনকে আমি দিয়েছি। ইউর ভিশনারি তাহলে। না, যে যার জন্য আই হ্যাভ টু গো থ্রু হোল দ্য প্রসেস, তো জীবনে যাই হোক, বাট দ্যাট ওয়াজ আই ডিড নট কম্প্রোমাইজ। তো সেটা, এবং এটা থ্যাঙ্কস টু আল্লাহ, স্পেশাল থ্যাঙ্কস টু, কারণ আলহামদুলিল্লাহ যে 16 বছর পরে যে আমার ল্যাপটপটা ওপেন হবে, এটা আসলে আনবিলিভেবল, অ্যান্ড স্টিল আই পজেস দিস ল্যাপটপ। ইটস এ তোশিবা স্যাটেলাইট। আমি এখনই ব্র্যান্ড জিজ্ঞেস করতে তোশিবা স্যাটেলাইট, Toshiba, hope you sponsor our next episode. স্যাটেলাইট ল্যাপটপ, সেটা আমার গ্রে কালারের একটা ল্যাপটপ। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, তো হেভি ল্যাপটপ। ইয়েস, heavy। আই নো হুইচ ওয়ান ইউ টক। তো সেটা ওপেন হয়েছে আলহামদুলিল্লাহ, এবং সেখান থেকে আমি প্রায় 16 GB ফাইল আমি তাদেরকে দিতে পেরেছিলাম এই কমিশনকে। সো কমিশন আমাকে কনফার্ম করছিল যে তারা আসলে এরকম কিছু কিছু জায়গা থেকে আরও কিছু ডকুমেন্ট পেয়েছে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে কমিশন ট্রাইড দেয়ার বেস্ট, এবং তারা আসলে এই ঘটনাটাকে একটা সামারি করে চেষ্টা করেছে। বাট এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা 16 বছর আগের ঘটনা, সব কিছুর লিঙ্কেজ হয়তো বা করা যাবে না। 16 বছর আগে যত কিছু পাওয়া গেছে, 16 বছর পরে সব কিছুকে আনাটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। সুতাগুলো মেলানো খুব tough। হ্যাঁ, মিলানো টাফ। বাট মেইন যে জিনিসটা, যে এটা কেন করা হয়েছে, এটার ইম্প্যাক্টগুলো কি ছিল, কিভাবে হয়েছে, কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, আই থিঙ্ক দ্যাট কমিশন ইজ ওয়েল এস্টাবলিশড। কমিশনের রিপোর্টে ওয়েল এস্টাবলিশড। এত কিছু হয়ে যাওয়ার পরও, এত ইনভেস্টিগেশন, এত রিপোর্ট, এখনো কিছু সংখ্যক মানুষ বলে দিস ওয়াজ আ মিউটিনি, দিস ওয়াজ আ কিউ, ইট ওয়াজ নট আ প্ল্যান্ড অ্যাটাক। ওদের জন্য আপনাদের, এনিওয়ান ক্যান অ্যানসার দিস, কি বলার আছে? এটার উত্তর সোহেল ভালো দিতে পারবে, কারণ বাঙ্গু সেকুলারতে এটা তো কমন একটা। আচ্ছা, মিউটিনি জিনিসটা কি, এটা একটু ডিপ কোয়েশ্চেন। কোনো কিছুকে, এই ধরনের কোনো কিছুকে প্ল্যান করতে হলে ইট হ্যাজ টু কাম থ্রু সামথিং। আমি যদি আপনাকে একটু অন্যভাবে কথাটা বলি, কিছুদিন আগে ওসমান হাদির উপরে অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হয়েছে, রাইট? অ্যাটেম্প না, অ্যাটাকই হয়েছে। অ্যাটাক হয়েছে। আল্লাহর আল্লাহর রহমতে এখনো সে হয়তো বা ব্রিদিং। সো মানে আই ফিল ডেভাস্টেটেড অনেস্টলি। তো এই যে জিনিসটা, এটা কি জাস্ট মেয়ার এন অ্যাসাসিনেশন অ্যাটেম্পটই বলবো, যেহেতু স্টিল হি ইজ সার্ভাইভিং, নাকি এটার পিছনে আরো কিছু আছে, রাইট? এটা কিন্তু এখনই আমরা ডিক্লেয়ার করতে পারছি না। বাট মাই গাটস ফিলিং ইজ it's not only a simple attack. It has many things interlinked. Similarly, পিলখানার ইস্যুটাকে যারা প্ল্যান করেছে, ইফ আই নিড টু প্ল্যান সামথিং, আমাকে একটা ওয়ে আউট করতে হবে। সো তারা সেই ওয়ে আউটটা করেছে মিউটিনি হিসেবে। কিছু কিছু জিনিস মানুষ আন্ডার এস্টিমেট করেছে, এটা আমার পার্সোনাল অ্যানালিসিস। একটা জিনিস মনে রাখবা, যে ডিফেন্স সার্ভিসে বা ইউনিফর্ম সার্ভিসে কখনো যদি বুলেট একবার বের হয়ে যায়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল, ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড ওয়ান বুলেট হ্যাজ টু বি রিটার্নড উইথ আদার বুলেট। সো দিস থিং হ্যাপেন্ড। আমি যতটুকু জানি, ইট ওয়াজ প্ল্যান যে তারা এটা ডিস্টেবিলাইজ করবে, তারা সেনাবাহিনীর প্যারালাল আরেকটা রক্ষী বাহিনীর মতো বিডিআরকে দাঁড় করাবে। বেসিক্যালি দ্যাট ওয়াজ দ্য প্ল্যান, মানে যেটা আমরা 16 বছর আগে যেটা আমাদের অ্যাসেসমেন্টে ছিল। এবং আর্মিকে তারা প্যারালাইজ করবে, শেখ হাসিনাকে মানে সাপোর্ট দেওয়ার জন্য, লাইক যারা 75, 73, 74-এ শেখ মুজিব যেটা করছে, যে একটা তার নিজস্ব একটা ফোর্স থাকবে। সো বিডিআর তারা ওইটা প্ল্যান করছে যে লেট ইট বি দ্য বিডিআর,
সো কারণ বিডিআর বেসিক্যালি কিন্তু সেই রক্ষী বাহিনী বিডিআর এখান থেকেই আসছে, আচ্ছা, ইফ ইউ ডোন্ট নো। ইস্ট পাকিস্তান রাইফেলস ছিল, ইয়েস, তারপরে রক্ষী বাহিনী করা হয়েছিল, ঠিক আছে। রক্ষী বাহিনী থেকে ইস্ট পাকিস্তান রাইফেলস থেকে বিডিআর হইলো, রক্ষী বাহিনী একটা ডিফারেন্ট বাহিনী হিসেবে ফর্ম করলো। যখন রক্ষী বাহিনী ডিজলভ হইলো 75, তখন সেই অফিসার এবং এরা কোথায় গেল? ওরা সেনাবাহিনী এবং বিডিআর জিআরবি 1 এন্ড জিআরবি 2 হ্যাঁ সেনাবাহিনীর এইদিকে তারা ভাগ হয়ে গেল, ঠিক আছে। তো সুতরাং তাদের এরা বিডিআর এ ঢুকে গেছে, যারা কেউ হয়তো বা রক্ষী বাহিনী ছিল বা কেউ ফ্রেশ ছিল। সো ওরকম রক্ষী বাহিনীর স্টাইলে তাদের একটা বাহিনী ফর্ম করার প্ল্যান ছিল। ওকে, তো সেইটার কনসিকুয়েন্সে যেটা ব্যারিস্টার তাপসের বিভিন্ন সৈনিকের জবানবন্দিতে যেটা তখন ছিল, এখনো কমিশন একই জিনিস পাইছে। ব্যারিস্টার তাপস, মির্জা আজম, শেখ সেলিম, তারা কনফার্মেশন দিয়েছে যে তোমরা 4-5 জন অফিসারকে ইনক্লুডিং ডিজি ইউ কিল উইল ট্যাকেল দ্য থিং। ওকে, পলিটিশিয়ানরা যেভাবে চিন্তা করে ইট ডাজ নট ওয়ার্ক দ্য সেম ওয়ে ইন দ্য মিলিটারি। মিলিটারি হ্যাজ ডিফারেন্ট ভাইবস, এবং সেইটাকে মানে ফলপ্রসূ করার জন্য বিডিআর এর সেই সৈনিকদেরকে তো উত্তেজিত করতে হবে। তখন তাদের ভিতরে একটা বয়ান ছড়ায় দেওয়া হয়েছে, এই তোমার ডিজি অনেক দুর্নীতি করে, এই তোমাদের ডাল ভাতের টাকা মেরে দিছে। আমি ডাল ভাতের ইনভেস্টিগেশন আমি নিজে করছি। আচ্ছা, ডাল ভাতের ব্যাপারটা ছিল এইটা যে ডাল ভাত কর্মসূচিতে যেসব সৈনিক বা আদার র্যাঙ্কস পার্টিসিপেট করছে, এটার একটা প্যারেস্টেট প্রতি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হয়। কারণ বিডিআর এর সৈনিকদের ফ্রিকুয়েন্ট তখন ট্রান্সফার হতো। আজকে 15 দিন তার এখানে ডিউটি, 15 দিন হয়তো বা তার আরেক জায়গায় ডিউটি, ডাল ভাত কর্মসূচিতে না, বা অনেকে ছুটিতে গেছে, ডাল ভাত কর্মসূচিতে আছে, অনেকে ছুটিতে গেছে। তো ডাল ভাত কর্মসূচির জন্য তাদের একটা পার ডে অ্যালাউন্স ছিল, একটা মান্থলি অ্যালাউন্স ছিল। তো ওই হিসাবটা তো রাখতে হতো যে একটা সৈনিক হয়তো বা 22 দিন কাজ ছিল ডিউটিতে, 4-5 দিন ছুটিতে ছিল, হইতেই পারে, বা আরেক জায়গায় ডিউটিতে ছিল। এই জন্য তাদের এটা মান্থলি প্যারেস্টেট দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাইতো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা অর্থ মন্ত্রণালয়ে যেত, অর্থ মন্ত্রণালয় তখন সেই অনুযায়ী টাকাটা ছাড় দিত। সো ইট টেক সাম টাইম। যে নভেম্বর মাসে ডিউটি করছে তার টাকাটা হয়তো বা ক্রেডিট হইতো জানুয়ারিতে, 1 মাস পরে। মেক সেন্স? এই যে গ্যাপটা বা এই প্রসেস চ্যানেলটাকে ওই মহলটা তখন কাজে লাগাইছে যে দেখো এই তোমাদের টাকাটা মেরে দিচ্ছে অফিসার মেরে দিচ্ছে। সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং, তাদেরকে উত্তেজিত করে তোলা। সেকেন্ড, তারা বলছে যে লুক, বিএসএফ এর দিকে তাকাও। বিএসএফ এর কি কোনো আর্মি অফিসার আছে? নাই। তো তোমার এখানে কেন আর্মি অফিসার থাকবে? এটা পলিটিশিয়ানদের কাজ, পলিটিশিয়ানদের কাজ। তোমার এখানে কেন আর্মি অফিসার? তো হোয়াই উইল বি রুলড বাই দ্য আর্মি অফিসার? কিন্তু ওরা তো জানে না প্রত্যেকটা দেশের একটা ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান থাকে। আমাদের দেশের ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি অনুযায়ী বিডিআর অর বিজিবি মাস্ট বি রুলড বাই দ্য মিলিটারি। দ্যার ইজ এ রিজন। কারণ ইন টার্মস অফ ওয়ার যদি যুদ্ধ হয়, এই ইউনিটগুলা যাতে সহজে আর্মির সাথে যোগ দিতে পারে, এই জন্যই তাদের ব্যাটালিয়ন কমান্ডার আর্মি থেকে রাখা হয়। যে ইউনিট থেকে আসছে তারপরে ব্যাটালিয়ন নিয়ে আর্মির সাথে সে যোগ দিবে। দিস ইজ আওয়ার স্ট্র্যাটেজি, ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি। ইন্ডিয়ার ডিফেন্স স্ট্র্যাটেজি ইজ ডিফারেন্ট, আমাদের স্ট্র্যাটেজি ইজ ডিফারেন্ট। বাট তাদেরকে ওইটাতে ইনস্টিগেট করা হয়েছে, বোঝানো হয়েছে। এই দেখো বিএসএফ তো নাই, কারণ ওরা তো বিএসএফ প্রতিদিন দেখে, তো তোমরা কেন আর্মি দেবে? হ্যাঁ, আমরা কেন আর্মি দ্বারা শাসিত হব? মানে এইভাবে তাদেরকে ম্যানিপুলেট করা। ভেরি ইন্টারেস্টিং সুবল ভাই। এত কিছু হয়ে যাওয়ার পরে রেজা ভাইকে আপনি যদি শুরু করি, যে আপনাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, পুরো স্টোরিটা যদি একটু শেয়ার করা সম্ভব হয়, প্লিজ ডু। আপনি যদি শুরু করি, তারপর সুবল ভাই আপনি অ্যাড করতে পারেন, তো আপনি পুরোটা আপনি ওয়েতে বলতে পারেন। আসলে এই পিলখানা ঘটনাটা মানে এই মাত্রায় শকিং ছিল আমাদের জন্য। তো আমার তো আসলে মানে এই পিলখানা ঘটনার পরপরই আমরা যখন ওইখানে ঢুকি 27 তারিখে, কমান্ডোরা ঢুকে, পুরো আর্মিও ঢুকে। তো তারপর থেকে আসলে পোস্টিং ছিল পিলখানাতেই নিরাপত্তা অফিসার হিসেবে। কমান্ডো একটা প্লাটুন ছিল, সে প্লাটুন কমান্ডার হিসেবেই পোস্টিং ছিল। তো আলটিমেটলি আমার মানে মেজর র্যাঙ্ক ডিউ হয়ে গেছে, তো তখনও ছাড়ছে না যেহেতু অফিসার নাই। তো আমার পোস্টিংও হয়ে গেছে বিআরসির G2 হিসেবে, তো তাও আমাকে ছাড়েনি। তো ইন দ্য মিন টাইম এটা
মানে ব্যারিস্টার ফজলিনুর তাপসীর উপরে এই ঘটনাটা মোস্ট প্রবাবলি অক্টোবরের 22 কি 23 তারিখ এরকম, 22 কি 23 তারিখে আমরা তখন আমি পিলখানাতে, সুবা হলো পিলখানায়, যে হচ্ছে G3 অপস হিসেবে না না, আমি ডিজি রেডিসি। ডিজির এডিসি, Oh, মানে মারাতে বুঝতে গেছে পারছি। মাঝার তো আমার ক্লাসমেট প্লাস হুম। কোর্সমেট ছিল, তো তারপরে যে ওই এডিসি ডিজির আরেক কুলাঙ্গার মইনুলের এডিসি, তো আমি এমনকি হেলাল স্যারও হচ্ছে G2 কর্ড, হ্যাঁ, ডিজির কর্ড। Okay. কর্ড ছিল, আর হচ্ছে ফুয়াদ ছিল G3 অপস বিডিআরেরই, এরা আচ্ছা। কজন বিডিআর, আর আমি হচ্ছি কমান্ডো প্লাটুন কমান্ডার, আর রাজীব বাই টার্ন একবার আসে একবার যায়, ও হচ্ছে 13 এমপিতে হুম, মানে ক্যান্টনমেন্টের ভিতরে থাকে। বুঝতে পারছি। তো এইভাবে করে হচ্ছে ও টোয়াইস হিসেবে ছিল আমার। আচ্ছা, এই তো এই 5 জনই, রাজীব যেমন 13 এমপিতে ওইখানে রোল কল নিতে হয়, আমারও পিলখানার ভিতরে জেসিওস মেসে আমরা থাকি, 30 জন কমান্ডো সবসময়ের জন্য ওইখানে থাকে একটা প্লাটুন, তো ওইটারও রোল কল নিতে হয়, ওরা তো সবসময়ের জন্য অফিসেই, হুম, এবং তখন তদন্ত কার্যক্রম প্রচুর চলছে। তো ওই হিসাবে তখন আমরা রোল কল শেষে স্ক্রলে দেখি, মানে আমি দেখি আর কি, আমারটাই বলি, তো দেখি যে এরকম একটা মানে এসির কম্প্রেসার ব্লাস্ট হচ্ছে, এর মোস্ট প্রবাবলি এনটিভিতে, হুম, এনটিভি তখন এনটিভি অনেক ভালো চলতো, তো, মানে ওই ইসে যে একটা এসির কম্প্রেসার ব্লাস্ট হয়েছে বিজয়নগরে, এটা হচ্ছে দৈনিক বাংলার ওটা, তো এটা জাস্ট ওই অবস্থায়। এরপরে স্কটটা আমিও দেখেছিলাম। আচ্ছা, হুম, এর 2-3 দিন পরে দেখি যে মেজর ডালিমের ভাগনা, তারপরে মেজর বজলুর রশিদের ভাই, তারপরে হচ্ছে কর্নেল রশিদ স্যারের মেয়ে মেহনাজ রশিদ, তারপরে আরও এরকম 7-8 জনকে ডিবি তুলে নিয়ে আসে, যে বোমা হামলার একটা নাটক সাজানো। ন্যারেটিভ হুম, তৈরি করে, যে বোমা হামলা। এরও প্রায় সপ্তাহখানেক পরে অল অন আ সাডেন প্রথম আলো, ডেইলি স্টার, তারা একটা লেখে যে এরকম 7 জন মতো আর্মি অফিসার যারা তাদের গ্রিভান্স থেকে এরকম বোমা হামলার ঘটনা ঘটিয়েছে বলে ডিবি মনে করে। দিস দি ফার্স্ট থিং। তো আমাকে অলরেডি ফেয়ারওয়েল দিয়ে দিয়েছে, আমি চলে যাব পরের দিন সকালে, আমি অলরেডি মেজর র্যাঙ্ক করে আমি অলরেডি চলে যাচ্ছি, আমাকে ফেয়ারওয়েল দিয়ে দিয়েছে, আমি রাজীবকে বুঝিয়ে দিব আর কি, রাজীব এসে টেক ওভার করবে। তো অল অন আ সাডেন দেখা যাচ্ছে যে মানে ডিজিএফআইয়ের একটা গাড়ি আসে, হায়েস, এসে আমাকে পিলখানার ভিতর থেকেই বলে যে মানে আমাকে যেতে হবে, ডিজিএফআই আমার সঙ্গে কথা বলবে। তো আমি তখন সিওকে কল দিই, তো আলটিমেটলি সিওর কাছে কোনো রিটেন ডকুমেন্টস কোনো ছিল না যে আমাকে চাচ্ছে, যেটা এখন এই পিলখানা তদন্ত ইসে এসছে, হুম, যে কোনো উইদাউট এনি রিটেন ডকুমেন্টস মানে অফিসারকে দিয়ে দেয় ডিজিএফআইতে। তো গাড়িতে যখন উঠি, আমি শুধু রাজীবকে ফোন করে বলি, আমার ব্যক্তিগত গাড়িও কিন্তু পিলখানার ভিতরে ছিল, রাজীবকে বলি যে তুই আমার গাড়িটা বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করিস, আমি তো ডিজিএফআই ডাকছে আর এখানে এসে সব বুঝে নেই। তো আমাকে নিয়ে যায়, গাড়িতে ওঠার পরে চোখ বেঁধে ফেলে, হাতও বেঁধে ফেলে, এবং তখন আমি ইউনিফর্ম পরা, ঠিক আছে, তো নিয়ে যে 7 দিন আমি জানি, আমি এটা Totally. কম্প্রিহেন্ড করতে পারছি না আসলে, because জিআইসিতে, হ্যাঁ, অর্থাৎ যেটা আয়নাঘর বলে, জিআইসিতে থাকি। তো 7 দিন পরে যে 7 দিন কেউ কোনো জবাব দেয়নি ওইভাবেই জিআইসির ভিতরে, তো জয়েন্ট এডুকেশন সেল যেটাকে বলে। এরপরে কর্নেল সালের রুমে নিয়ে আসে, অর্থাৎ চোখ খোলার পরে দেখি কর্নেল সালেহ সামনে, অর্থাৎ সে এখন মেজর জেনারেল অবস্থা রিটায়ারমেন্টে গেছে। তো সে বলে, এবং আরেকজন ছিল হচ্ছে ব্রিগেডিয়ার ইমরুল কায়েস, সিটিআইবি ডিরেক্টর ছিল, এবং আরেকজন G1 ছিল। তো এই দুইজনই বলে যে দেখো আমরা একটা পেয়েছি যে তোমরা এরকম 4-5 জন মিলে মানে ব্যারিস্টার ফজলুর তাপসের উপর বোমা হামলা করছো। এটা টোটালি মানে মাথার উপরে আচমকা একদম ঠাড়া পড়ার মতো অবস্থা। মানে আমি যে- সরি ভাই, একটু বলো। প্যারেড স্ট্রিট আপনারা মেইনটেইন করছেন, হ্যাঁ। অল রেকর্ডেড ডকুমেন্টেশন। এখানে আমি কিছু জিনিস স্যারের সাথে একটু ইন্টারাপ্ট করি, যেটা মানে আসলে এই বিষয়গুলো সো ফানি, হ্যাঁ। সো ফানি আই থিঙ্ক। বেচারারা রোল কলে ছিল, হ্যাঁ, রোল কলে ইন ফ্রন্ট অফ অল সৈনিকরা দেখছে। সৈনিক এবং আদার র্যাঙ্কস। রোল কলে তোমরা জেনে থাকবা যে সিওকে বা ইনচার্জকে প্রত্যেক অফিসারকে ওখানে থাকতে হয়, প্যারাস্টেট নিতে হয়, সবাই কিন্তু দেখতেছে। আরো এরকম একটা সেন্সিটিভ জায়গায় রোল কলে তো বাধ্যতা। হ্যাঁ, বাধ্যতামূলক। হুম, হ্যাঁ, এটা হুম। ইভেন আছে যারা মিলিটারিতে আছে তারা খুব ভালো বুঝতেছে যে রোল কলে আমরা ডিজি স্টাফ, আমি ভারপ্রাপ্ত এডিসি, তখন মূলত এডিসি ছিল আদনান, আমার কোর্সমেট, সে বিয়ের জন্য ছুটি নিয়ে ছিল, আমি আবার বিচারিক কার্যক্রমের সমন্বয়কারী কর্মকর্তা, আমার
দিন রাত 24 ঘন্টায় মোটামুটি অফিসে কাটে, ইউ আন্ডারস্ট্যান্ড, তখন এইগুলা নিয়ে চলছে। হেলাল স্যারও সেম, G2 কর, মানে আমি জানি না, খাওয়ারও সময় নেই। খাওয়ারও সময় নাই, যে এই অনুষ্ঠান যারা দেখবে মানে একমাত্র মিলিটারি অফিসাররা বুঝতে পারবে যে আসলে এডিসি এবং G2 কর সাচ এ পজিশন, বিগ এটা পজিশন। ডিজির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, হুম। কারণ ডিজি যেখানে যাচ্ছে আমাকে থাকতেই হবে, থাকতেই হবে। মাস্ট হুম। থাকতেই হবে, মানে এটা কোনো শর্টকাট নাই, এবং G2 কোর্টকে সবসময় এটা লিয়াজের মধ্যে থাকতে হবে। তো ওই দিন মানে আসলে ওই দিনের তো ওইভাবে আমার মানে উই ক্যানট মার্ক যে আসলে ওইরকম। পরে আমরা দেখলাম যে আসলে দ্যাট ডে ওয়াজ এ মিটিং, বেসিক্যালি দ্যাট ডে দেয়ার ওয়াজ এ মিটিং এবং ডিজি হাজির ছিল। যেখানে ডিজি স্বয়ং উপস্থিত ছিল। সেই মিটিং এ বিকালবেলা 4টা থেকে মিটিং শুরু হয়েছে, 6টা না 6:30 পর্যন্ত মিটিং হয়েছে। এখানে অল স্টাফ অফিসার উপস্থিত ছিল, আইন শৃঙ্খলা কি হাবিজাবির একটা মিটিং ছিল। মানে আমরা পরে যেটা দেখলাম যে দ্যাট ডে দেয়ার ওয়াজ এ মিটিং, যেখানে স্বয়ং ডিজি উপস্থিত ছিল, সবাই এখানে উপস্থিত ছিল। So মানে মানে হাস্যকর একটা হাস্যকর বিষয় হচ্ছে ভাইয়া, যে ভাইয়া কমান্ডো, আপনি মিলিটারি ট্রেন্ড, ভাই আপনারা তো একটা অপারেশনাল প্ল্যানে আসলে আমি আমি বললাম ভাইয়া, মানে সবচাইতে মজার ব্যাপার যে আসলে যখন এই কোশ্চেনটা করে, তো আসলে এই ব্রিগেডিয়ার ইমরুল কায়েস আসলে মানে ইমরোজ স্যারেরই ইউনিটের ছিল, আর্মারের ছিল। তো আমরা বলতাম যে স্যার ট্যাঙ্কের মধ্যে ঢোকে কেমনে, তাই এত মোটা সোটা লোক ওই ট্যাঙ্কের টারেট দিয়ে তো ঢোকার কথা না, ঠিক আছে। তো আমি হেসে দিয়ে বললাম, স্যার এমন একটা মানে ব্যাপারে জড়ালেন বা বলছেন স্যার, এর চেয়ে অবাস্তব আর কি হতে পারে, যে এইখানে আমরা 5 জনের মধ্যে 4 জনই কমান্ডো এবং 4 জনই টপ এশেলন কমান্ডো। আমি ইউএসএ থেকে করা, হেলাল স্যার চায়নার থেকে করা, রাজীব নেপাল আর ইন্ডিয়া থেকে করা, ফুয়াদ ইউএসএ থেকে করা, ঠিক আছে, এবং আমি আলফা হোল্ডার কমান্ডোতে। তো এরপরে আর ও তো হচ্ছে মানে পড়াশোনায় যেমন ভালো, আর্মিতেও ভালো, এতে কোনো সন্দেহ ছাড়া। তো ব্যারিস্টার তাপসকে মারতে গিয়ে একটা বোমা হামলা করা লাগে, আমি স্নাইপার কোর্স করা, ঠিক আছে। তো তার জন্য তো একটা পিস্তলে গুলি বা একটা রাইফেলে গুলি না, তো এত বড় বোমা মারতে হবে ভাই। এই যে ওসমান হাদিকে যে সরি টু সে ধরনটা দিতে হচ্ছে, কামন ম্যান, একটা মানুষকে মারতে বোমা হামলা করে লাগে। তো আমি তখন ইমরুল কায়েস সাহেবকে বললাম, তাও 5 জন মিলে প্যারাস্টেট নিয়ে যে আসো আমরা পুষ্পস্তবক অর্পণ করি, 5 জন মিলে একটা বোমা নিয়ে ধরে কামন ম্যান, মানে তো আমি ইমরুল কায়েস স্যারকে বললাম যে স্যার এর চাইতে বেটার 21শে আগস্টের গ্র্যান্ড হামলার সঙ্গে পেঁচান, তাও 22-23 জন মরছিল, কিন্তু এটাতে না কেউ আহত হইলো, এর চাইতে বড় বেজ্জতি আর এই কমান্ডোগুলোর জন্য কি হতে পারে? পুরাই একদম মানে এটা আসলে বেজ্জতিই ছিল পুরো মানে জিনিসটা। অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে যেটা হয়, যখন কোনো মিথ্যা ঘটনাকে তুমি সাজাইতে চাবা, সেটা সাজাতে পারবে না, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ওরা তো কম চেষ্টা করে নাই, 16টা বছর দে ট্রাইড হার্ট অ্যান্ড সোল, যে আমাদের 5 জনকে কিভাবে, 16 বছর কি আওয়ামী লীগের পুলিশ ছিল, আওয়ামী লীগের ডিবি ছিল, আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থা ছিল, এসবি শব্দ ছিল, 2টা মামলা করছে, ব্যারিস্টার তারপর স্বয়ং মামলা করছে। 16 বছর তাদেরই পুলিশ প্রশাসন, তাদেরই গোয়েন্দা প্রশাসন, দে ট্রাই টু ফাইন্ড এ সিঙ্গেল এভিডেন্স এগেনস্ট আস, ফেইল্ড, সম্ভব না, নেভার হ্যাপেন্ড। তো 16 বছর মামলা, আর্মি আমাদের সাথে যা করছে সেটা আমি ডিফারেন্ট পার্ট, সেটা কেন করছে দিস এ ডিফারেন্ট স্টোরি, বাট এই কেসটাকে ভ্যালিডেশন করার জন্য পুলিশ কিন্তু কম ট্রাই করে নাই, ডিবি সিআইডি কম ট্রাই করে নাই, আপনাকে সার্ভেইলেন্সে রেখেছে আপনাদেরকে, মানে কম ট্রাই করে নাই তারা, এই সেই হাবি জাবি বহু ট্রাই করছে, বহু। ভাই একটা মানুষকে তো যাইতে হবে, একটা মানুষের তো লিঙ্ক থাকতে হবে, ঘটনা তো ঘটতে হবে, তোমার যদি বোমাই না ফুটে, মানে এটা তো যাতা কথা না রে ভাই, অবশ্যই এটা তো জোকস না যে তুমি একটা বোমা মেরে ফেলো, আপনাদের জীবনটা নষ্ট করে ফেলছে। আমি সেই পার্টটা পরে আসতেছি, যে মানে ঘটনাটা এতটা হাস্যকর যে পুলিশ কিন্তু এত বোকা না, পুলিশ কিন্তু বোকামি করে না এইসব ব্যাপারে, এই যে কেস টেস সাজানোর ব্যাপারে পুলিশ যথেষ্ট স্মার্ট এইসব ব্যাপারে, তারা বিভিন্ন এলিমেন্ট নিয়ে, কারণ তাকে তো আদালতে কেসটা জবাবদিহি করতে হয়, হ্যাজ টু বি লজিক্যাল, হ্যাজ টু হ্যাভ প্রুফ,
সো তুমি 16 বছর পরে আমরা বলতেছি এই ধরনের কোনো ঘটনা ঘটে না, আর আমাদের 5 জনের নাম কোনো কালেও ছিল না। হুম, হুম, হুম। মানে এর চেয়ে আইরনি আর কি হইতে পারে, মানে আর কি হইতে পারে? প্রিজন টাইম নিয়ে যদি একটু কথা বলি, দুজনের কাছে এই প্রশ্নটা, যতটুকু কমফোর্টেবল থাকেন। এটা আসলে ভাইয়া মানে ওই টাইমটার কথা বর্ণনাটা আসলে দেয়াটা যে কত টাফ, একটু আগে ভাইয়া বলতেছিল তুমি যে আসলে একটা জাস্ট ভাই একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ, বেসিক হিউম্যান রাইট প্রোটোকল নিয়ে আমরা অনেক কিছু শুনি, যেটা দুজনে follow হেসে করা দিলেন হয়েছে। একই টাইমে ধরো হেসে 5 দিলেন বছর দুজনেই। কন্ডেম সেলে কাটানো, তো এটা তো আসলে কোনো হিউম্যান রাইটস এর মধ্যেও পড়ে না, যেখানে আমরা হচ্ছে রিগোরাস ইমপ্রিজনমেন্ট অর্থাৎ মানে কয়েদি, মানে তো কয়দিকে দিনের আলো দেখেননি এরকম টাইপ কিছু একটা? ফুললি কন্ডেম সেল, মানে সেল তার সামনে আর একটা ব্যারিকেড, এবং মানে আমরা ছিলাম হচ্ছে টপ মোস্ট জঙ্গি। প্রথমে তো আমাদেরকে কয়দিন, 7 দিন ঢাকা জেলে, 7 দিন 7 না 10 দিনের। প্রথমে কি ভাই 7 দিন। আয়না ঘরে ছিলেন এরকম? হ্যাঁ। কি আয়না কিছু? ঘরে আমরা কাটাইছি হচ্ছে 1 বছর, টাইম ছিল যে আমাদেরকে রেখে দিয়ে প্রুফ করার চেষ্টা করে, কিন্তু পারেনি। প্রথমে 7 দিন জেআইসিতে, এবং এরপরে যখন কোনো কিছু প্রুফ করতে পারে না, 6 মাস হয়ে গেছে, তখন ও বিয়ে করবে, তো ওকে বিয়ে করার জন্য পারমিশন দেয় এবং জানা দেয় যে মানে তাদের এগেইনস্টে এখানে কোনো একটা জানানো হয় না, খুব পাওয়া মজার যায় না। একটা মানে জি। মজার বা প্যাথেটিক বা যেটাই বলি স্টোরি আছে। তো আমাদেরকে তো আসলে পর্যায়ক্রমে তুলে নিয়ে গেছিল, স্যাররা বোধহয় আগে গেছে। আমাকে প্রথম, আপনার তারপরে কত আমাকে তারিখে এবং আপনাকে? রাজীবকে। কত তারিখে? এটা 4 নভেম্বর। আচ্ছা, এরকম তো 4 আমি নভেম্বর। আমাকে বোধহয় 8 বা 9 নভেম্বর যেরকম। আমারটা হচ্ছে গিয়ে, যেহেতু আমি এডিসি জয়াল মইনুলের, তো মইনুল স্যার আমাকে বললো যে সুবাইল, এর আগে তো শেখ হাসিনার সাথে আমার একটু একটা ইনসিডেন্ট টাসেল। আছে, ইনসিডেন্ট টাসেল আছে। তো তখন বলছে সুবাইল এই ফাইলগুলা, তখন আই এম ডিলিং উইথ অল দ্য সেন্সিটিভ ফাইলস অ্যান্ড ডকুমেন্টস, এভিডেন্সেস, এভরিথিং। তখন আমাকে প্রায় মিলিটারি ইন্টেলিজেন্স, এমআই, ডিজিএফআই, সিআইডি এদের সাথে কাজ করতে হয়। আমার সাথে ক্লোজলি তখন কাজ করে আবুল কাহার আকান্দ এবং মনিরুল ইসলাম, দুইজন। তো তখন তো ছোট ছিলাম, আমি আসলে এত কিছু বুঝি নাই, বাট এটা আমার মাথাতে ঢুকেছিল। এরকম মিড অফ অক্টোবরের দিকে যখন এই শেখ হাসিনার সাথে আমার টাসেল হইলো, এরপরে কিছু উত্তপ্ত পরিবেশ, তখন তো আসলে বোঝাই যাচ্ছে যে না, আমাকে একটা পানিশমেন্ট দিবে বা একটা একটু কিছু করবে, আমার দায়িত্বগুলা মানে অতটা আমাকে দিচ্ছে না। তখন আবুল কাহার আকন্দ আমাকে একটা কথা বলছিল, এটা আমার মনে আছে, কারণ আমি আসলে ইকুয়েশনটা মিলাতে পারছিলাম না। বলছিল যে ক্যাপ্টেন সাহেব, ফজরের নামাজে যদি সূরা নাস পড়েন, তাহলে সারাদিনের নামাজে কি পড়বেন? শেষ সূরা। হ্যাঁ। হুম। আমি আসলে না বুঝি নাই তার ইঙ্গিতটা, মানে সূরা নাস তো শেষ সূরা, শেষ সূরা। ফজরের নামাজ হচ্ছে দিনের প্রথম নামাজ। হুম, হুম। সে আমাকে এটা বলল, আমি তখন পাত্তা দিই। তো যাই হোক, এরপরে এরকম নভেম্বরের 8 তারিখ বা 9 তারিখে তো জয়াল মইনুল বলল যে কিছু ডকুমেন্ট আছে এই ইয়ে থেকে আসছে, মনিরুল ইসলাম দিয়ে গেছে, যেটা একটু ডিজিএফ এর সাথে তোমার বসতে হবে, আমাদের যে ফাইন্ডিংস আছে সেটার সাথে কতটুকু রিলেট করছে এটা তুমি একটা সামারি করে তাদের সাথে নিয়ে আসবা। আমি বললাম ঠিক আছে স্যার। বলছে গাড়ি রেডি হচ্ছে, তোমার সাথে কর্নেল আজিজ যাবে। Okay. তো লেফটেন্যান্ট কর্নেল আজিজ মানে পরবর্তীতে পরে তো আর্মি চিফ। সেনাপ্রধান মানে জেনারেল এই- আজিজ, এই- পেট্রো আজিজ। হ্যাঁ। হুম, তো উনি যাবেন। তো আজিজ স্যার মেজর থেকে তখন জাস্ট প্রমোশন পেয়ে definitely. লেফটেন্যান্ট কর্নেল হয়েছে, এবং ওনাকে আরএসইউ বলে, রাইফেল সিকিউরিটি ইউনিট, হুম। সেটার গোয়েন্দার তার ইউনিটের তাকে প্রধান বানানো হয়েছে, মানে সিও আরএসইউ। তা আমি খুব জেনারেলি ধরে নিচ্ছি যে সেন্সিটিভ ইনফরমেশন, আরএসইউ ইউনিটের সিও, এটা খুবই ন্যাচারাল যে আমরা যাব, গিয়ে ডিজিএফ এর সাথে কথা বলবো, এই সেই হবে শেষ। এবং খুব সরল বিশ্বাসে কিন্তু গাড়িতে উঠে ল্যান্ডেড আপ ইন এ, Oh, Yes. wow. প্রেজেন্স, হ্যাঁ। মানে দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। আর এরপরে ওনারা স্যাররা একটু বেশি দিন সময় ছিলেন, আমি বোধহয় 3-4 দিন ছিলাম, কারণ স্যাররা আমাদের আগে গেছেন। আমি দ্য লাস্ট ম্যান বা লাস্ট বাট ওয়ান ম্যান। তো লাস্ট, তুই লাস্ট। আমি লাস্টে বোধহয়, আমি সবার লাস্টে হুম। যে ইয়াতে, মানে এরপরে আমি তো 2-3 দিন জিএসসিতে ছিলাম। এরপরে মানে আর্মির প্রোটোকল যেটা হচ্ছে গিয়ে কোর্ট অফ ইনকোয়ারি হুম। ফর্ম করে, কোর্ট অফ ইনকোয়ারি ফর্ম করার জন্য আমাদেরকে মেস বিতে কনফাইনমেন্ট করা হয়। Okay. ঠিক আছে, তো কোর্ট অফ ইনকোয়ারি চলে প্রায় 2.5 মাস, এন্ড দে ফাউন্ড নাথিং, সাপোজ টু বি দে ফাউন্ড। এই 2.5 মাস যে কনফাইন করে রেখেছে, কোনো লেভেলের টর্চার, কোনো লেভেলের ওই যে just রাতের বেলা ডিজিএফ এর দাওয়াত, দিনের বেলা কোর্ট অফ ইনকোয়ারি, রাতের বেলা ডিজিএফ এর, এটা বাই নেচার। উনি হয়তো বা সপ্তাহে 2 দিন গেছে, আমি 1 দিন গেছি, মানে
বাই টার্ন, By turn. আবার কেউ কেউ 2-3 দিন টানা, এটা তো আছেই। হুম তো যখন আমি চ্যালেঞ্জ করছি, সবাই আমরা যার যার জায়গা থেকে চ্যালেঞ্জ করছি, তখন বলছি যে ঠিক আছে, আমি তো ডিজি স্টাফ, জয়াল মনিরকে ডাকো। জাহাজে ছিলাম। যে হাজির ছিলাম কি ছিলাম না উনি বলুক, আমার বলার দরকার নেই। কারণ পিলখানাতে 7 থেকে 8টা সিকিউরিটি ক্যামেরা তখন আছে ডিজি অফিসের পাশে। আপনারা সিসিটিভি ক্যামেরা দেখেন, এত তো কষ্ট করার দরকার নাই। সিসিটিভি ক্যামেরা দেখেন, আমাদের এখানে রানার আছে, ড্রাইভার আছে, আমার অফিস স্টাফ আছে, মেস ওয়েটার আছে, ইউ কল দেম, সিম্পল। হুম স্যারের যে সৈনিকদের রোল কল নিছে, কল দেম, সিম্পল। লিটারালি কিন্তু ফার্স্ট কোর্ট অফ ইনকোয়ারি দে সেড দ্যাট দে ডিড নট ফাইন্ড এনিথিং। এবং তখন আমি বললাম যে আমি বিয়ে করব, কারণ আমার বিয়ের অলরেডি আমি ক্যান্সেল করছি সেনাপুঞ্জে বুকিং, এবং আমাকে ছুটি দিয়ে দেওয়া হলো। আচ্ছা, ইফ উই আর বিং একিউজড, তুমি কারো ছুটি দিবা? হুম নো ওয়ে। দিবা? বলো। তুমি যদি জানো যে সে অপরাধী, সে সন্ত্রাসী, তুমি তার ছুটি দেবে, যাবে নে বাবা ছুটি নে, তুই তোর মতো বিয়ে করে আয়। বিয়ে করে আয়, মৌজ মাস্তি করে, তুমি দিবা? আমাকে ছুটি দিছে, পিলিপ বলে আর্মির ভাষায়। হুম আমাকে 21 ডেজ লিভ দিছে। আমি সেখানে বিয়ে করছি, ওনারা সে দাওয়াতে গেছে, প্রত্যেককে আমি দাওয়াত দিছি, সেনাপ্রধান থেকে শুরু করে প্রত্যেককে আমি দাওয়াত দিছি, এবং প্রত্যেকে আসছে অথবা তার রিপ্রেজেন্টেটিভ Representative পাঠাইছে। হুম এরপরে কি হয়েছে ভাই আমি বলতে পারি না। মানে আমি ছুটি থেকে আসার পরে 7 দিনের মাথায় নিয়ে চলে গেছে। AIC Yes. আমি বলতে পারি না মানে হোয়াট হ্যাপেন্ড, মানে পরবর্তীতে যেটা সে না, ইট হ্যাজ টু বি তাদেরকে এখানে ঢুকাইতেই হবে। তোমরা একটা রিজন জিজ্ঞেস করছি, যেটা আমরা পরে ফাইন্ড আউট করছি। এখানে 3টা রিজন এখানে কাজ করছে। 1 নাম্বার রিজন ছিল শেখ পরিবারের আজীবন এসএসএফ নিরাপত্তা প্রদান। পরে জানলাম আমাদের শেখ পরিবারের আজীবন এসএসএফ নিরাপত্তা প্রদানের জন্য একটা ঘটনাকে হাইলাইট করতে হবে, যেহেতু শেখ মুজিবুর রহমানকে আনফরচুনেটলি মিলিটারিরা কিল করছে। সো ইট হ্যাজ টু বি, যদি মিলিটারি এরকম কোনো অ্যাটেম্প দেখানো যায় যে তারা ষড়যন্ত্র করছে, এই করছে সেই করছে, সো ইট উইল বি মোর জাস্টিফাইড। সো ভিকটিম কারা? এই যে 5টারে হ্যাঁ। সেকেন্ড হচ্ছে আর্মিকে যারা জুনিয়র অফিসার ছিল বা যারা প্রো পিলখানার বিচার চাইছে, তাদের মাউথটাকে শাট করা, যে এই দেখ এগুলা কিন্তু পিলখানার সময় বাড়াবাড়ি করছে, এখন অবস্থা সিনিয়রদের কথা শুনে নাই, এগুলো আমরা সাইজ করে দিচ্ছি। থার্ড হচ্ছে একটা বিগার ন্যারেটিভ, আর্মিকে উইকেন্ড করা, যেটা আর কি প্রবাবলি দ্য নিউক্লিয়াস অফ দ্য নিউক্লিয়াস, যেটা তো আমরা বলি যে আসলে আমাদের ঘটনা দিয়ে দে হ্যাভ স্টার্টেড টু উইকেন্ড দ্য আর্মি, মানে সার্ভিং আর্মিস, পিলখানা তো আছে, এরপরে সার্ভিং আর্মিসের দিকে এই যে গুম খুনের উৎপত্তি হয়েছে কিভাবে, বিকজ আমরা হচ্ছে ফার্স্ট যারা আনঅফিসিয়ালি গুম হয়েছি, এবং আমরা যে গুম হয়েছি আজকে হয়তো বা সেনাবাহিনী অস্বীকার করে, বাট দ্যাট টাইম আমাদের ফ্যামিলির কেউ না কেউ আন্তর্জাতিক মানবাধিকার আদালতে মামলা করে রাখছে। দ্যাট ডকুমেন্ট ইজ স্টিল টুডে উই হ্যাভ, যে আমাদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না। সুতরাং এখন যদি মিলিটারি বলে যে না তোমরা গুম হয় নাই, দ্যাট ইজ নট কারেক্ট, দ্য ডকুমেন্ট ইজ স্টিল দেয়ার। অফকোর্স, মানে আমার প্রসেস করতে একটু হেভি, অনেক হেভি। রেজা ভাই আপনি একটু বলছেন, ডিসক্রিপশন দিচ্ছিলেন আয়না ঘরের, আমি যদি একটু জানতে চাই যে একটা স্ট্যান্ডার্ড প্রিজন সেল ভার্সেস আয়না ঘরের প্রিজন সেলটার ডিফারেন্সটা আরেকটু অ্যাড করে রেজা ভাই, আমাকে মানে অ্যাজ অ্যাবসার্ড অ্যাজ ইট সাউন্ডস, আমার ভিডিওটা অনেকজনই আমার পরিচিত হয়তো দেখবে, এখনো অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে আয়না ঘর কি আসলে এক্সিস্ট করে? অবশ্যই। সো এটা আপনি যদি উত্তর দিতেন। মানে তুমি কি জানতে চাচ্ছ যে আয়নাঘর নাকি কন্ডেম সেল? আয়নাঘর দিয়ে শুরু করা। আয়নাঘর দিয়ে শুরু করি আমরা। আয়নাঘর ব্যাপারটা আসলে কি, যে আমরা তো আসলে আয়নাঘর বলে এটা তো আসলে পরবর্তীতে এই হাসিনুর স্যার আর হচ্ছে আজমি স্যারের ক্ষেত্রে যে আয়নাঘর নামটা এক্স্যাক্টলি, হ্যাঁ। তো আমরা আসলে বেসিক্যালি জানি, বা আমি ব্যক্তিগতভাবে যেটা হচ্ছে যে জেআইসি এবং এআইসি, জেআইসি হচ্ছে জয়েন্ট ইন্টিগ্রেশন সেল আর এআইসি হচ্ছে আর্মি ইন্টিগ্রেশন সেল। তো এই জিনিসগুলো হচ্ছে কিসের জন্য, যে যে কোনো শত্রু রাষ্ট্রের কোনো যদি এজেন্ট বা মানে এই ধরনের দেশ বিরোধী ফরেন স্পাই, এক্স্যাক্টলি এদেরকে রাখার জন্য। আচ্ছা, সরি। তো এই যেমন এআইসিতে এর আগে আমার চাকরির দশায় বা
আগের ইতিহাসে আমি দেখছি যে কোনো সময় অস্ত্র হারানো গেছে বা অ্যামুনিশন হারানো গেছে, এই ধরনের লোকদেরকে ওখানে রাখা হতো। বা ইউনিটে মানে কেউ স্পাই করার উদ্দেশ্যে ধরা পড়ছে, তাদেরকে রাখা হতো। কিন্তু কখনো কোনো অফিসার রাখতেছে বা এই ধরনের পলিটিক্যাল বায়াসড কেসের জন্য মানে কোনো অফিসারকে রাখা হয়েছে, এটা অ্যাবসার্ড। তো এটার বর্ণনাটা যদি দেই, জিনিসটা হচ্ছে যে এটা আসলে কোনো মানে স্বাভাবিক কোনো রুমের মতো না, ছোট রুম, জাস্ট যেন গলায় দড়ি দিয়ে মরতেও যেন না পারে সেজন্য কোনো ফ্যান নাই, জাস্ট একটা ভেন্টিলেটরের মতো আছে, অর্থাৎ মানে লোহার শিক দেওয়া দরজা, এবং তার বাহিরে হচ্ছে ফ্যান, মানে প্যারিস্টাল ফ্যান একটা দিয়ে রাখা, যাতে আওয়াজটা কোনোভাবেই চিল্লালেও আওয়াজটা যেন কোনোভাবেই ইয়া না হয়। এবং সবসময়ের জন্য হাত বাঁধা এবং চোখ বাঁধা তো আছে, এবং মেঝেতে উপর হয়ে শুয়ে থাকা বা কিছুক্ষণ কাত হয়ে কিছুক্ষণ ইয়ে, দ্যাটস অল। এটা হচ্ছে জাস্ট টোটাল একটা হরিবল জিনিস, যেটা হচ্ছে যে তুমি না বুঝতেছো দিন, না বুঝতেছো রাত, মানে ইটস ইনফিনিটিভ টাইম, টোটালি একটা আলাদা জগৎ। ধরো দূরের থেকে, হ্যাঁ আয়নাঘরের ইউনিফর্ম, এটা হচ্ছে মানে ধরো এই ইয়ের মতো, ওই গুয়ান্তানামো বেতে যেরকম যে এইটুকু একটা শর্টসের মতো এবং এইটুকু একটা শিকল বাধ্য আসবে, শিকল বলতে হ্যান্ডকাফ, এইভাবে হ্যান্ডকাফ থাকতো, ঠিক আছে, পিছনে হ্যান্ডকাফ থাকতো আর চোখ বাঁধা। এটা হচ্ছে মানে মাঝে মাঝে তোমাকে ওই তোমার মানসিক ভাবে এবং দুর্বল শারীরিক তো আছেই, শারীরিক তো আছে, মানে এটা খুব মেক সেন্স। দেখো যে ওইখানে মেন্টাল ব্রেকডাউন, ফিজিক্যাল ব্রেকডাউন বোথ যাতে হয়। আমি বলবো যে থ্যাঙ্কস টু আল্লাহ, আমি সবসময় আল্লাহর কাছে এটা শুক্রিয়া করি যে আলহামদুলিল্লাহ যে সম্ভবত মিলিটারি ট্রেনিংটা আমাদের প্রপার ছিল, যে আমরা কেউই সেই ব্রেকডাউনটা হয়নি। এখানে অনেকে পাগল হয়ে যাবে অবশ্যই, হ্যাঁ, কারণ একটা জিনিস তুমি জাস্ট ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, 24 ঘন্টা তোমার চোখ বাঁধা, তোমার হাতে হ্যান্ডকাপ দাও, খুব কাছে থেকে কুকুরের আওয়াজ আসতেছে, বিভিন্ন খুব আওয়াজ, জোরে কানের কাছে সাউন্ড দিয়ে কান কিন্তু খোলা, বিভিন্ন আওয়াজ, হরর আওয়াজ, এই আওয়াজ, সেই আওয়াজ, কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি, কারণ স্পিকার আছে, স্পিকার আছে, বিভিন্ন আওয়াজ, মানে তোমাকে কনস্ট্যান্ট টর্চার। সো ইউ জাস্ট থিঙ্ক হাউ লং ইউ ক্যান সার্ভাইভ, সেটা মানে ওইটা আমি বলবো যে আল্লাহর হয়তো বিশেষ রহমত ছিল, আমাদের সবার প্রতি বিশেষ রহমত ছিল। সো এখানে ভাই আমরা আমাদের দুজনেরই ইনফ্যাক্ট আমরা কথা বলছিলাম এটা নিয়ে আগে, যে মেন্টাল হেলথ নিয়ে আমরা এত কথা বলি, আপনি মেনশনও করেছেন। আপনারা কি মনে করেন যে এই টর্চার দিয়ে সার্ভাইভ করার মানে কারণটা, যে আপনাদের মেন্টাল স্ট্রেংথ ছিল এত স্ট্রং, এটা কি মিলিটারি ট্রেনিং প্লাস ইউর ফেথ ইন আল্লাহ? মানে হাউ ডিড ইউ ওয়েক আপ এভরি মর্নিং সেইন? প্রথম কথা হচ্ছে ভাই, দিন কখন, রাত কখন, সকাল কখন, সেটা রিফ্রেশ করো মর্নিং থেকে, এটা আসলে মানে ইম্পসিবল। আমরা হয়তো ভাই খাবারটা দেখে আমি তখন গেস করতাম যে কোন বেলা মানে সকালবেলা আসতো রুটি বা পরোটা এই জাতীয় কিছু, দুপুরবেলা ভাত, রাতে অনেক সময় ভাত বা রুটি, হ্যাঁ এই টাইপের। তো যদি রুটি পরোটা আসতো তার মানে বুঝতাম যে দিস ইজ এ ডে টাইম। ওকে, হ্যাঁ, আমি আরেকটা ছোট্ট করে একটা কথা, ওই আয়না ঘরে থাকতে আমার শরীরে বেশ কিছু ইনজুরি হয়ে যায়। তখন আমাকে ট্রিটমেন্ট করতে একজন ডাক্তার আসছিলেন। আমার শ্বশুর শাশুড়িও কিন্তু আর্মি মেডিকেল কোরের, ওনারা সেনাবাহিনীর ডাক্তার। তো যে ডাক্তার আসছিলেন ট্রিটমেন্ট করতে, হি স মাই কন্ডিশন, আমার পায়ে ইনজুরি ছিল, আরও বিভিন্ন জায়গাতে ইনজুরি ছিল। তো আমি তখন বারবার বলতেছিলাম যে আই নিড টু অ্যাডমিট ইন সিএমএইচ, ইনজুরিটা সিভিয়ার। তো উনি সেখানে প্রায় 4-5 দিন আসছিলেন। তো এসে তখন ওই কন্টিনিউয়াস ট্রিটমেন্টটা সিএমএইচে না করে ওইখানে করছেন। স্যারের মনে আছে যে আমার পায়ে ব্যান্ডেজ করেছিল। তো সেই উনি এখন লেফটেন্যান্ট কর্নেল, হি কল্ড মি ফিউ ডেজ ব্যাক, সামহাও আমার নাম্বার জোগাড় করে কল করছেন। তো উনি ক্ষমা চাচ্ছেন যে আসলে হি ইজ আনডান। তা আমি কিছু বলি নাই, যে আসলে অনেকে বাউন্ড থাকে, বাট উনি বলতেছেন যে আসলে তোমাদেরকে দেখে আমি খুব কান্না করতাম, আমি বেরোয় গিয়ে কান্না করতাম, এই জন্য আমি আসতে চাইতাম না, বাট আই ওয়াজ ফোর্স টু কাম। আমি কিছু করতে, মানে হি ওয়াজ শোয়িং ইজ হেল্পলেসনেস এখানে। আর মেন্টাল হেলথের কথা যেটা বলছো ভাই, অনেস্টলি আই ক্যানট সে ফ্রম হোয়ার উই গট দ্যাট স্টেমিনা, সেটা আমি জানি না।
সেটা আমি অ্যাবসলিউটলি বলবো মিলিটারি ট্রেনিং মে বি ওয়ান অফ দ্য রিজন, বাট মেইন পার্ট ইজ দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরেকটা কথা, তুমি যদি কোনো জিনিস না জানো, তুমি জিনিস না করো, ভাই আমি তো জানি না রে ভাই, আমি কি বলবো? তো লাস্ট পর্যন্ত তো আমাদেরকে সাদা কাগজে তারা বাধ্য হয়েছে, কারণ আমরা তো ওই পর্যায়ে চলে গেছি, হ্যাঁ, যে আপনাকে ব্রেক করতে পারতেছে। ব্রেক করতে পারছি না, ব্ল্যাকমেল করতেছে, ওয়াইফকে দিয়ে ব্ল্যাকমেল করাচ্ছে। সেটা তো মানে ইটস এ ডিফারেন্ট স্টোরি, যে মানে সেটা ইউ আন্ডারস্ট্যান্ড। অফকোর্স। তো আমাদের একজনের ওয়াইফকে হুমকিও দেওয়া হয়েছে যে ডিজিএফআই তুলে নিয়ে আসবে, এবং শি ওয়াজ বিং কল্ড বাই ডিজিএফআই, এবং সেখান থেকে বলা হচ্ছে, মানে ফোনে তাকে শোনানো হয়েছে যে তোমার ওয়াইফ কিন্তু এখন এখানে বসে আছে। তো কোন পর্যায়ে গেলে তো ওকে কিছু হলে আমাদের সাথে কি যায়, ফ্যামিলি বাদ দেন। ফ্যামিলি, হ্যাঁ, সো দে ওয়ার সো ডেসপারেট। এখন যদি বলো কেন তারা ডেসপারেট, কারণ তারা তো ভাই 5টা গোলাম ছিল, দে ওয়ার জাস্ট এ ডগ অফ হাসিনা, দে আর বিং প্রমোটেড লেটার অন। ক্ষমতার লোভ তাদেরকে অন্ধ করে ফেলছিল, আর এছাড়া তো আর কোনো মানে বক্তব্য নাই। No, 100%. After, sorry, I need a moment. After July 2024, in the last 15 months, key change দেখলেন? Are we on the right track? এটা আমার যদি বক্তব্য শুনতে চাও, যে মানে আমার ইচ্ছা ছিল যে আমি অন্তত মরে যাওয়ার আগে শেখ হাসিনার পরিণতিটা দেখতে চাই। তো একটা পর্যায়ে যে হতাশ হয়ে যায়, যে মানে হয়তোবা বেঁচে থাকতে তার কোনো পরিণতি দেখবো কিনা, হয়তোবা সবার হায়াতি আল্লাহ পাক তাকে দিয়ে রাখছেন। যাক আলহামদুলিল্লাহ, যে এই 24-এ এসে এরকম একটা শুধুমাত্র কোটা ইস্যু নিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, এটা আল্লাহ পাকের অশেষ রহমত। কেউ কখনো ইমাজিনও করে নেই যে কেউ কখনো চিন্তা এটা সম্ভব। আবাবিল পাখির সেই এক্স্যাক্টলি, মানে এইরকম একটা স্বৈরাচার থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, এটা আল্লাহর অশেষ রহমত, এবং এটা আল্লাহ পাকের অন্যতম মানে দেখানো একটা মাজিজা, যে হ্যাঁ এই দুনিয়াতে এটা হইল বাংলাদেশের উপরে আলহামদুলিল্লাহ। বাট যে এক্সপেকটেশনটা ছিল গত 1 বছর 1.5 বছরে, আদতে কিন্তু এখনো মানে আসলে আমি দেখিনি যে সেইভাবে হ্যাঁ হচ্ছে। আস্তে আস্তে জিনিসটা একটা পর্যায়ের দিকে যাচ্ছে, কিন্তু যদি তুমি আমার কথা বলো, মানে যে একটু আগে বলছিলাম যে এআইসিতে এই পরিমাণ টর্চার, তো আমার সবচেয়ে বেশি, ধরো মার তো কমান্ডোতেও কম খাইনি, প্রচুর টর্চার্ড হয়েছি, প্রচুর পিটান খাইছি, প্রচুর সহ্য করার ক্ষমতা আল্লাহ পাক আলহামদুলিল্লাহ দিচ্ছেন। তো মানে আসলে এত কিছু গায়ে লাগে ওরা না। দেখছে মাইরা লাভ নেই, কারণ বাইরে খেয়ে তো অভ্যাস, যে মাইরা লাভ এক্স্যাক্টলি, নেই। মানে they were কষ্টটা to লাগছে যে defend. আমাদের ব্রাদার অফিসাররা যারা মারা গেছে, তাদের ফ্যামিলিকে হিউমিলেট করছে, তাদের জন্য কথা বলছি, তারাই যখন গায়ে হাত দিচ্ছে, তখন আর কষ্ট, মানে এমন কষ্ট যে আমি গত 15 বছরে না আমি আর্মির কোনো কোর্সমেটের সঙ্গে যোগাযোগ করছি, কোনো গ্যাদারিংয়ে জয়েন করছি, কারোর সঙ্গে কথা বলছি, কোথাও না। এটা বলতে পারো যে একটা মানে ঠিক আছে, ক্ষোভ আমি থেকে একটা একটা কষ্ট থেকে নিজেকে সরায় নেয়া। তো মানে তুমি দেখো যে গত 1.5 বছরের মধ্যে পুলিশের যারা ছিল, ঠিক আছে, সাসপেন্ডেড ছিল, অনেক ইয়ে হয়েছে, তারা কিন্তু এডিশনাল আইজিপি পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে। আর আর্মিতে দেখো বা নেভি বা এয়ারফোর্সে দেখো, যা ছিল তাই আছে। যারা শেখ হাসিনার সঙ্গে মানে সুবিধাভোগী ছিল, তারা এখনো আছে, তারা এখনো ভালো ভালো জায়গায় আছে। আর যদি বলো আলহামদুলিল্লাহ, মানে দিস দি ফার্স্ট টাইম যে মানে আমি তো যদিও দেশে ছিলাম না, সুবাল, রাজীব এবং ফুয়াদ, ওরা 3জনই এই 21শে নভেম্বরে সশস্ত্র বাহিনী দিবসে এই দাওয়াতটা আসলে একটা মানে আমার জানা মতে মিরাকল ছিল আলহামদুলিল্লাহ। যারা আপনাদের কেসটা জানে তারা Exactly. relate করতে এখানে পারে। একটা কথা আমাকে অন দ্য রেকর্ড অবশ্যই বলতে হবে, যে সেনাবাহিনীর সবাই কিন্তু খারাপ ছিল না, দ্য মেজরিটি অফ দেম ওয়ার গুড, ইজ গুড, এবং যারা খারাপ হয়েছে দে আর নট কোয়ালিফাইড। তারা তাদের ক্ষমতার লোভে, পাওয়ারের লোভে, অর্থের লোভে, কিছু একটা লোভে
তারা খারাপ হয়েছে, হুম, অথবা তারা আগে থেকে একটা দেশের এজেন্ট হিসেবে কাজ করছে। হুম ওকে, এবং এই সংখ্যাটা কিন্তু বেশি ছিল না, খুবই কম। হয়তো বা 30-50 এরকম। এবং এই গ্রুপটা যদি খুব ক্লোজলি দেখা হয়, এদের পোস্টিং কিন্তু আর্মির নর্মাল ইউনিটে ছিল না, আর্মির ব্যাটালিয়নগুলোতে ছিল না। ওরা- ছিল ওরা ডিজিএফআই তে পোস্টেড ছিল, ডিজিএফআই থেকে এনএসআই তে গেছে, এনএসআই থেকে গেছে। র্যাবে গেছে, র্যাব থেকে আবার ডিজিএফআই তে আসছে, এসএসএফ এ গেছে, মানে এইভাবে তারা ঘুরছে। আর্মির বাইরে আর্মির বাইরে এইভাবে ঘুরছে। মানে আমি যতটুকু জানি অথবা বুঝি যে বাইরে পোস্টিং হলে আপনি আবার ইউনিটে ব্যাক করতে হবে। অবশ্যই Must, অবশ্যই মাস্ট। হ্যাঁ। বাট তাদের ক্ষেত্রে এই নিয়মটার প্রচলন ছিল না। হপিং আর কি হ্যাঁ, কনসেপ্ট। সো দ্যাট মিনস এটা একটা মাফিয়া গ্রুপ ছিল যেটা শেখ হাসিনা ক্রিয়েট করছে। সো তাদের দ্বারা কিন্তু এই যে আজকে গুমের বিচার হচ্ছে, এই হচ্ছে, খুব খেয়াল করে দেখবা যে এই সেম অফিসার পারসন। সেম পারসন যে ডিজিএফআই তে ছিল, সে র্যাবে গিয়ে গুম করছে, হুম, র্যাবে গিয়ে এই কাজগুলো করছে, বা র্যাবে ছিল ওই দেখবা যে ডিজিএফআই তে সে কাজ করছে, সেম পারসন কিন্তু ডিফারেন্ট না। সো এদেরকে দিয়ে একটা মাফিয়া গ্রুপ তৈরি করে ফেলছে, এবং দিস ইউ ক্যান কাউন্ট বাই ফিঙ্গার্স হুম। তাদেরকে। হুম। সুতরাং ফুল আর্মিকে আসলে ব্লেম দেওয়াটা ঠিক না। অবশ্যই। কারণ আর্মি আসলে একটা ফ্লোতে চলে, একটা কমান্ডে চলে, একটা ফ্লোতে চলে। তো সেই ফ্লো থেকে আমি বলবো যে সাকসেস স্টোরি অফ হাসিনা, হাউ শি বিকাম এ মনস্টার, হুম, ইটস এ সাকসেস স্টোরি। ভাই, ফেরাউনের কথা আমরা আজও বলি, হাসিনার কথাও 400-500 বছর পরে মানুষ বলবে। বলবে There was a lady pharaoh born in Bangladesh who ruled the country for certain period of time. She's a pharaoh. So তার এই সাকসেস স্টোরিটা কিভাবে হইছে আর্মিতে, এটাও একটা গবেষণার বিষয় আছে। হুম, We have to take care of that. আর্মি থেকে তো অনেক মানুষ পিএইচডি করে এটা নিয়ে। এটাও একটা basic topic আছে। স্টাডি পিরিয়ড হইতেই পারে। হ্যাঁ, একটা কমিশন সেট করা হয়েছিল টু ইনভেস্টিগেট দ্য কেসেস অফ অল দ্য অফিসার্স যাদেরকে ডিফেন্স থেকে আনজাস্টলি লে অফ করা হয়েছে, অ্যান্ড ইফ আই এম নট রং আ রিপোর্ট হ্যাজ বিন সাবমিটেড টু দ্য সিএস অফিস এজ ওয়েল। আপনারা যারা ডিপ্রাইভড হয়েছিলেন, এটার জন্য কি আপনারা কোনো কম্পেনসেশন ক্লেম করতে অথবা পেরেছেন? আশা করেন। বা আশা করেন? স্যার কিন্তু একটা কথা বলে দিচ্ছে অলরেডি। আমি যদি অন রেকর্ডে একটু কড়া কথা বলি, সেটা হচ্ছে we did not ask anything to the government, we did not ask anything to the army. কারণ কোনো কিছু দিয়ে এটা আসলে পূরণ হবে না। আমি না, এটাই বলতাম যে exactly. এনি অ্যামাউন্ট তুমি বি এনাফ। আমাকে, তুমি আমার 16 বছর ফেরত দিতে পারো? এটাই আমার বিয়ের 10 দিনের মাথায় আমার নববিবাহিত ওয়াইফকে রেখে আমাকে তুমি জেলে জেলে ঢুকাইছো, জেল না হলে আয়না ঘর, জেল 6 ইয়ার্স তুমি রাখছো। আমার ফ্যামিলির উপর দিয়ে, আমার সেই ওয়াইফের উপর দিয়ে কি পরিমাণ মেন্টাল অ্যান্ড সোশ্যাল হিউমিলেশন অ্যান্ড টর্চার যেটা গেছে, তুমি কি ফেরত দিতে পারবা? আমার কথা বাদ দিলাম, পারবা? 16 বছর, আমি 12 বছর দেশের বাইরে, দেশে আসতে পারি না, আমাকে দেশে আসতে দেওয়া হয় না, পারবা? আমার বাবা স্ট্রোক করছে, আমাদের আরেকজনের বাবা মারা গেছে স্ট্রোক করে, আমাদের আরেকজনের মা স্ট্রোক করে এখন মানে বিছানায়। কথা বলতে পারে না, বাকরুদ্ধ। তুমি পারবা তাদের জীবন ফেরত দিতে? বাট আনফর্চুনেট, neither government nor military could able to evaluate this feelings till today. তারা বলতেছে আমরা করছি, বাট তারা একটা স্টিগমার ভিতরে আটকে আছে। আমরা তো তাদের কাছে যাব না। উই নেভার আস্কড অ্যান্ড উই উইল নেভার আস্ক। লেট পিপল আন্ডারস্ট্যান্ড, লেট অলমাইটি টু গিভ দ্য জাস্টিস। আমি এটাই বলতাম, মানে সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন ছিল ক্যান এনি অ্যামাউন্ট বি এভার এনাফ? আপনি পারফেক্টলি আনসার্ড দ্যাট। ইউ ক্যান নেভার গিভ ব্যাক দ্য ডেজ। উই আর দি এন্ড অফ দ্য শো। আসলে মানে অনেক ইনফরমেশন আজকে আমরা প্রসেস করলাম। আমার হয়তো অনেক নাম আমি চিনি পার্সোনালি, আমি কিভাবে নিজেকে মানে ধরে রাখবো অথবা বোঝানোর চেষ্টা করবো। I'll have a long night today probably, but thank you so much, থ্যাংক ইউ। সুবাল ভাই and রেজা ভাই। ধন্যবাদ ভাইয়া। তোমরাও যে মানে আমাদের এই ব্যাপারটা মানে আউট অফ ফ্রম দিস আর্মি ফ্যামিলি যদি চিন্তা করি, এই ব্যাপারটা নিয়ে যে চিন্তা করছো, অর্থাৎ ঠিক আছে, একটা দেশপ্রেমিক কিন্তু আসলে 1-2 দিনে হয় না। সোহেল প্রথমে যখন বলছিল যে আর্মিতে ঢোকার কোনো ইচ্ছাও ছিল না, মানে আমারও কোনো কালে ইচ্ছাও ছিল না আর্মিতে ঢোকার, কিন্তু আর্মিতে যখন ঢোকার পরে তখন কিন্তু দেশপ্রেম ছাড়া আর অন্য কোনো কিছুই মাথার মধ্যে আসেনি।
তো মানে মাঝে মাঝে মনে হয় জীবনের শেষ পর্যায়ে যদি কোনোদিন বই লিখি যে দ্য ডেথ অফ আ মানে অর প্যাট্রিয়ট এরকম টাইপের ইন আ কন্ডেম সেল, ঠিক আছে, যে কন্ডেম সেলে একটা দেশপ্রেমিকের মৃত্যু কিভাবে হয়, কিলার টাইটেল বাই দ্য ঠিক আছে। আলটিমেটলি জিনিসটা হচ্ছে যে এটা যে তোমরা চিন্তা করছো এই বয়সে, ভাইয়া আই হোপ যে এটা বাকিদের মধ্যে ট্রান্সমিট হবে। 100%. আমি এখানে একটা বলি যে আসলে একটা সময় যখন আমি দেশ ছাড়তে বাধ্য হইলাম, একটা সময় আমি চিন্তা করতাম যে আসলে টু বি ভেরি অনেস্ট, তোমাদের জেনারেশন বা নিউ জেনারেশন যে না এরা কি সারাক্ষণ মোবাইল দিয়ে টিপাটিপি করে, হ্যান করে, ত্যান করে। বাট আই এম রং, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ গাইজ যে তোমরা দেখাইছো দেশ নিয়ে যে চিন্তা করো। দেশ নিয়ে তোমরা আমাদের জেনারেশনের চেয়েও বেশি চিন্তা করো এবং দেশপ্রেমটা তোমাদের অনেক ভিতরে। বাট তোমাদের এই নিউ জেনারেশন এবং এদেরকে এটাই বলবো যে ডোন্ট বি সোল্ড আউট, ডোন্ট বি সোল্ড আউট। দেশপ্রেম এমন একটা জিনিস, এটা খুব প্রেশাস, সবসময় আসে না, এটাকে বিক্রি করে দিও না ফর জাস্ট মেয়ার ফর পাওয়ার অর ফর সাম মানি। প্লিজ ডোন্ট বি সোল্ড আউট, এটাকে কন্টেইন করো। আমরা বাংলাদেশে একটা ছোট্ট একটা দেশ, সারা পৃথিবীতে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, বাট উই ক্যান প্রাউডলি সে দ্যাট উই আর বাংলাদেশি হোয়ারএভার উই আর। প্লিজ, এটা তোমাদের প্রতি আমাদের একটা প্রত্যাশা আছে যে তোমাদের নিউ জেনারেশন ইউ শো দ্য ওল্ড পিপল যে হাউ টু রিমুভ এ ফ্যাসিস্ট বাই ইউর ট্রু প্যাট্রিয়টিজম। 16 বছর অনেক রাজনৈতিক দল অনেক আন্দোলন করছে, ট্রু, তারা কিন্তু ফ্যাসিস্টকে সরাইতে পারে না, কারণ কোনো না কোনো জায়গায় দে ওয়ার বিইং কম্প্রোমাইজড। ছাত্রদের চেয়ে, ছাত্র জনতার চেয়ে তারা কম পাওয়ারফুল ছিল না ইন টার্মস অফ পলিটিক্যালি, তাদের তো হিউজ সাপোর্ট ম্যান পাওয়ার আছে। বাট কোনো না কোনো জায়গায় আমি অন দ্য রেকর্ড বলতেছি, দে ওয়ার বিইং কম্প্রোমাইজড। দ্যাটস ওয়াই তারা ফ্যাসিস্টকে সরাইতে পারে নাই। দ্যাট মিনস দে ওয়ার নট দ্য ট্রু প্যাট্রিয়ট। বাট 24-এর ছাত্র জনতা, সেখানে কিন্তু রাজনৈতিক নেতা কর্মীরাও যোগ দিচ্ছে, সবাই যোগ দিচ্ছে, Everyone from all Everyone. but led by a new generation who shows the language of patriotism. এটাকে ভাইয়া বিক্রি করে দিও প্লিজ। Fantastic. Very, very powerful words, well, bhai. Thank you. Yeah, we're at the end of our show today, and what we have heard today is not just a story, it's a wound that bleeds beneath the surface of our nation's conscience. Major Reza Bhai and Captain Subal Bhai, two brave officers who served our country with honesty and heart, were punished for crimes they did not commit. They stood for truth and they paid the price for it. Their journey reminds us how fragile justice can be when power is misused. Yet, even after everything they went through, prison, torture, false accusation, they never gave up on their love for this country. That strength, that fate is what makes them true heroes. Today, their voices speak not just for themselves, but for every soul who suffered silently under injustice. Their courage is a reminder that no matter how long it takes, truth always finds its way back. Again, to Reza Bhai and Subal Bhai, we thank you for sharing your story, your pain, your strength, and your hope with us. Thank you. To everyone listening, this has been a heavy episode. Yeah. Let's not forget their story. Let's learn from it. A big shout out again to Wase and Hire & Co for powering today's episode. This is Riyasat and Ifas signing off. Thank you for being with us, and we'll catch you in the next one.